সুবিধা হতো প্লিজ। ভাই আমি ট্রাই হ্যাকমিটা ট্রাই করেছিলাম, আমি গ্রুপে একটা মেসেজও দিয়েছিলাম যে আমি আসলে প্রথম 3টা লেসন কমপ্লিট করার পরে মানে আমি যখন রিজিউম লার্নিং করতে যাচ্ছি তখন আমাকে সাবস্ক্রিপশন নিয়ে যাচ্ছে বারবার। আচ্ছা আচ্ছা, এখানে আপনার ফ্রি রুমগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আপনি যখন হচ্ছে ক্যারিয়ার পাথ বা এই ধরনের পাথ নিয়ে পড়াশোনা করবেন, তখন কতগুলো ফ্রি দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি হচ্ছে টাকা দেন, ঠিক আছে? সুতরাং ওই ব্যাপারটা আচ্ছা। একটু খেয়াল রাখতে হবে যে আমরা গো প্রিমিয়াম না হওয়া পর্যন্ত ফ্রি যেগুলো আছে আমরা সেইগুলো দেখবো, পাশে লেখা থাকে কোনটা ফ্রি। যেমন দেখেন হুম। এখানে যদি আমি এটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু লেখা পাবো আমি ফ্রি কিনা। হ্যাঁ, যদি ফ্রি হয় আমি সেটা ব্যবহার করব, যেমন এটা আমার জন্য ফ্রি, ঠিক আছে? এভাবে করে একটু আগাবো। আর ব্যাপারটা হচ্ছে টাকা দিয়ে সবাই টাকা চায়, সবাই একটু ফ্রি ফ্রি দেখাই দিয়ে তারপরে সবাই চায় যে একটু টাকা দিলে সুবিধা হয়। এখন ভাই যদি শুধু ফ্রি গুলা করি এটা তো মানে কোনো পাথ তো তাহলে আর কমপ্লিট হবে না, জাস্ট র্যান্ডমলি কিছু ফ্রি ভিডিও দেখা হবে, এরকম কিছু। আপনার ম্যাক্সিমাম গুলো কভার হবে। যেমন যদি আপনি ডিফেন্সিভে দেখেন যে আপনি 3 ভাগের 2 ভাগ রুম যদি আপনার কভার হয় ফ্রিতে, তাই না? 1 ভাগও যদি হয়, তার মানে হচ্ছে আপনি কিন্তু ওই কনসেপ্টটা জানতে পারলেন। হয়তো বা কি হবে যে সাম্প্রতিক যে vulnerability গুলো আসছে, তার কোনো একটা কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন না, বাট ব্যাকডেটেড গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তার মানে কাজ তো করতে পারতেছেন, পথটা আপনি বুঝতে পারতেছেন কিভাবে কাজ করে। বুঝতে পারছেন? হ্যাঁ। এতে আপনার লাভ। জি। আর টাকা দিয়ে হলে অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব নিলেন 1 মাসের জন্য। তা আমি বলবো না এই মুহূর্তের জন্য টাকাটা ইনভেস্ট করার জন্য। এই মুহূর্তে বলবো যে আপনাদের মতো করে আপনারা একটু ফ্রিগুলো একটু করেন, রিসোর্সগুলো ব্যবহার করা শুরু করেন। আচ্ছা, কি অবস্থা? এই যে ঘুরতে ঘুরতে তো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা। ওকে। আচ্ছা, জানি না কেন নেট এত ত্রুটি দেখা যাচ্ছে, যদিও সব ঠিকঠাক ছিল। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, এটা তো আমরা জানি বা এটা সম্পর্কে আমরা অবগত আছি। আর বাবা, রিফ্রেশ পেজ। ওকে। হুম, আসছে। আজকে আমরা ট্রাই হ্যাক, আমরা যে রুমগুলো সলভ করব সবগুলো ফ্রি, ঠিক আছে? তাহলে বুঝতে পারতেছেন যে ফ্রি রিসোর্স কতটা স্ট্রং হলে আমরা কিন্তু ফ্রি রুম সলভ করার পরেও কিন্তু আমরা ইজিপিটি, সিএইচ এই ধরনের যে মডিউলগুলো আছে বা এক্সামে কিন্তু বসতে পারবো। সুতরাং ফ্রি রুমগুলো খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো। তাহলে আমরা এখন শুরু করি। আমরা প্রথমে যেটা শুরু করব, আমি একটু ইনশিওর হইনি রেকর্ডটা চলতেছে কিনা। হ্যাঁ, রেকর্ডিংটা হচ্ছে। আমরা ব্লগ সিএমএস নিতে কাজ করব। ব্লগ, এই ব্লগ যে রুমটা আছে, এই রুমটা আমরা একটু সলভ করব। তো ঠিক আছে, দেখি এটাই কিনা। হ্যাঁ, এইটা ব্লগ, এইটাই মূলত আমরা কাজ করব এখন। দেখেন, ব্লগ রুমটা যখন আমি সলভ করার জন্য এখানে আসলাম, এখানে স্কোর বোর্ড আছে, রাইট আপ আছে। অর্থাৎ রাইট আপ আছে মানে তো এটা প্রথম রুম। এই প্রত্যেকে তার মতো করে রাইট আপ লিখে রাখছে, ঠিক আছে? কে কে কোনভাবে সলভ করছে। তা এখন ট্রাই হ্যাকমিতে আপনার রুম সলভ করতে গেলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনাকে প্রথমে কি করতে হবে, জয়েন দিতে হবে। তো এটাকে অলরেডি জয়েন দিয়ে আসি বিদায় কিন্তু আমার এখানে আসে নাই, তা নাহলে জয়েন রুম দিতে হতো এখানে। এর আগে প্রথম যে কাজটা সেটা হচ্ছে, আমরা যেহেতু কালি লিনাক্স ব্যবহার করব, তাদের হচ্ছে মেশিনটা ব্যবহার করব না, কারণ তাদের মেশিনটা অনেক স্লো থাকবে, হয়ে পড়ে প্রিমিয়াম না নিলে মেশিনটা ভালো কাজ করে না। তাহলে আমরা কি করব, আমরা ভিপিএন এর মাধ্যমে কানেক্ট হব কার সাথে, এই ট্রাই অ্যাক্টিভিটির সঙ্গে। তা সেটা জন্য কোথায় যেতে হবে আমাকে? দেখেন, এই যে আমাদের ম্যানেজ অ্যাকাউন্টে যদি আমরা যাই, ঠিক আছে? দেখেন ভিএম অ্যান্ড ভিপিএন সেটিং, তাই না? সেখান থেকে দেখেন আমাকে বলে দিচ্ছে যে আমি ভিপিএন কানেকশন নেওয়ার নাই, ঠিক আছে? এবং আমাকে সব তথ্য দিচ্ছে। এখন আশেপাশে রিজন বা এগুলো এগুলো ব্যাপারটা হচ্ছে কি, আমি যত আশেপাশে জিনিসপত্র নিতে পারবো ততটা বেশি আমার এটা কি করবে, সঠিকভাবে এটা কাজ করবে।
ঠিক আছে, বা মানে স্লো হবে না, সহজ হিসাবটা স্লো হবে না। ওকে, আমরা এখান থেকে হচ্ছে ভিপিএন সিলেক্ট করার জন্য দেখেন ডাউনলোড রিজনাল ফাইল, তারপরে আছে এইটা। আমরা এখান থেকে মেশিনে যাব, নেটওয়ার্কে, নেটওয়ার্ক থেকে কোনো চুজ করা নেই কেন, রিজেনারেট এশিয়া, এশিয়া ঠিক আছে, মুম্বাই রিজন। ওকে, তারপরে ভিপিএন সার্ভার এখান থেকে আসে নাই। আচ্ছা, তারপরে যদি আমি কানেক্ট করি, ফ্রি ভিপিএন সব ঠিকঠাক আছে লিনাক্সের জন্য, উইন্ডোজের জন্য। ওকে, দেখেন আমাকে কিন্তু একটা ভিপিএন ফাইল ডাউনলোড করার সুযোগ দিছে, ঠিক আছে এটা। এখন এই ফাইলটা কি হবে, এটা হচ্ছে আমার ভিপিএন। তা আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে কালি যে লিনাক্স মাশিনটা আছে, আমি ওই ফাইলটাকে জাস্ট এখানে কপি করে ভিতরে ছেড়ে দেব, কপি হয়ে গেছে। তার মানে আছে কালি লিনাক্সে আমি ফাইলটা নিয়ে চলে আসছে আমার উইন্ডোজ সিস্টেম থেকে। ওকে, ডান। এখন এটাকে কি করব, আমরা এটাকে আমরা একটু রিনেম করে আমাদের মতো করে একটা নাম দিব, দিতে পারি যে আমার ইউজার নেম থাকলো, নো প্রবলেম, ঠিক আছে এটা। এখন প্রথম যে কাজটা হবে, আমি একটা ফোল্ডার তৈরি করি। আমরা যতটুকু যা কাজ করব, আমরা একটা, ধরেন এটা যেহেতু ব্লগ, আমরা ব্লগ নামে ফোল্ডার তৈরি করলাম। আর এই ভিপিএনটা কানেক্ট হবে, আমরা জাস্ট ভিতরে এই করলাম। আচ্ছা, আর আমরা আর একটু অর্গানাইজ ভাবে আগাই। ট্রাই হ্যাক মি এই ফোল্ডারের মধ্যেই থাকুক, তার মধ্যে বোর্ড চলে গেল। আমরা ফোল্ডারটা ওপেন করি, জাস্ট অর্গানাইজেশন, এটা তো আপনারা পারেন, বোঝেন, এটা নিয়ে কোনো ই নাই, জাস্ট দেখছো। ওকে, আর এই ফাইলটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি, কাট করে এটা নিয়ে আসি, এটা যেহেতু আমাদের ভিপিএন ফাইল এটা। ওকে, এখন যেটা কাজ সেটা হচ্ছে আমি এখান থেকে টার্মিনাল ওপেন করি, একটা নিউ টার্মিনাল। আমার কম্পিউটারে আগে নেট আছে কিনা এটা আমরা ইনশিওর করে নেব আগে, প্রথম কথা। তাহলে আমরা যদি একটু টার্মিনালটা বড় করি, করার পর যদি আমরা, বড় কি হয়েছে টার্মিনাল? জি হয়েছে। ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে তাই তো, একটু বড় করে দিলাম। আমি একটু পিং করে দেখি যে আমি আগে গুগলকে পিং করতে পারতেছি কিনা। যদি গুগলে পিং করতে পারি তাহলে আমার নেট কানেকশন ঠিক আছে। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে এলএস দিয়ে ক্লিয়ার লিখে আমরা টার্মিনালটা ক্লিয়ার করার পর সুডো, আমার অবশ্যই কম্পিউটারে ওপেন ভিপিএনটা ইনস্টল করা থাকবে, তাই কাল লিনাক্সে অটোমেটিক থাকে। ওপেন ভিপিএন ফাইলটার নামটা জন্য কি ছিল আমাদের, সেটা হচ্ছে এইটা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি হবে, আমার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। এখন ভিপিএনটা কানেক্ট হয়েছে কিনা এটা শিওর হবো কিভাবে, শিওর হওয়ার জন্য যেটা করবো, আমি নতুন একটা টার্মিনাল নিলাম। টার্মিনালটা লিখে আমি এখানে আইএফ কনফিগ, আইএফ কনফিগ, দেখেন টার্ন জিরো, এটা কিন্তু আগে ছিল না আমার, ঠিক আছে। টার্মিনাল আপনার টার্নেল জিরো আগে ছিল আমার, এই দুটো এখন নতুন করে আসছে এইটা। তাহলে এটা কিন্তু আমার সেই আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমি যেটাতে কানেক্ট হয়েছি যে ভিপিএন এর মাধ্যমে ট্রাইহ্যাকের সাথে কানেক্টেড আমার এটা। ওকে, তাহলে এখন আমি একটু অ্যাকাউন্টে ফিরে যাই। আমরা অ্যাকাউন্টটাকে একটু রিলোড করি। দেখেন কানেক্টেড, আগে ছিল নট কানেক্টেড, কিন্তু আমরা এখন কানেক্টেড, তার মানে হচ্ছে আমার আইপি হচ্ছে এইটা। তার মানে হচ্ছে আমরা কিন্তু ট্রাইহ্যাকের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন যদি হতে পারে তাহলে আমি যেটা করব,
যে আমাদের ওই যে মেশিনটা ছিল ব্লগ, ওই ব্লগে যাব, ব্লগে যাওয়ার পরে দেখেন আমার এখানে সব কানেকশন সব ঠিকঠাক যদি থাকে, পরে আমরা এখানে একটা আর্টিকেলটা পড়বো। এখানে কি বলা হয়েছে দেখেন, জন বিলি, সে একটা বিলি জোয়েল, সে একটা কি করছে, একটা ব্লগ তৈরি করছে, তাই না? সে তার একটা সুন্দর একটা মেসেজ শো করতেছে, তাই না? সেখানে বলতে দুটো ফ্ল্যাগ আছে, তার দুটো ফ্ল্যাগ, মানে আমরা জানি সিটিএফ যারা করে ক্যাপচার দ্য ফ্ল্যাগ, একটা গেম বা সাইবার সিকিউরিটির জন্য মানে প্রশিক্ষণের জন্য বা বিভিন্ন প্রবলেম সলিউশনের জন্য গেম থাকে, তো সেখানে ফ্ল্যাগ বিভিন্ন জায়গায় লুকানো থাকে, ফ্ল্যাগগুলো ক্যাপচার করে দেখাতে হয়। তো সেইটা এখানে বলা হয়েছে যে এই ব্যাপারগুলো, দুটো ফ্ল্যাগ আছে এই ব্যাপার। এবার বলা হয়েছে দেখেন যে এখানে একটু খুব ইম্পর্ট্যান্ট ইস্যু, সেটা হচ্ছে দেখেন ইউ নিড ম্যাশিং আইপি, তাই না? এবার ব্লগ ডট টি টিএইচএম ইটিসি হোস্ট, তাহলে ইটিসি হোস্ট জিনিসটা আমরা কিন্তু জানি যে ডোমেইনে যদি কখনো কোনো কাজ থাকে সেটা ইটিসি হোস্টের ভিতর থাকে, যেটা কিন্তু আমরা একটা ব্ল্যাক বক্স সলভ করার সময় দেখছি যে ইটিসি হোস্টের মধ্যে যতক্ষণ না পর্যন্ত আমরা সেই ডোমেইন নেমটা অ্যাসাইন করছিলাম না ব্ল্যাকবার্ড টিসিএম, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নতুন কোনো ওয়েবসাইট দেখতে পাইছিলাম না, আইপিতে যাই কিন্তু কিছু পাইছিলাম না। তাই সেটাই করে বলা হয়েছে যে সেই আগেটা যেরকম ব্ল্যাকবার্ড ডট টিসিএম ছিল, এটা হবে এই কি হবে যে আপনার আইপি অ্যাড্রেস, যে মেশিনের যে আইপি অ্যাড্রেসটা আপনি এখানে পাবেন সেটা, আর ব্লগ ডট টিএইচএম, ঠিক আছে? এখন আমরা একটু রিলোড করে আরেকটু, ঠিক আছে, রিলোড করার পর আমরা আরেকটু বুঝতে পারবো, কারণ ওখানে অটোমেটিক আইপি এসে যাওয়ার কথা আমরা জয়েন দেওয়ার সঙ্গে সঙ্গে। ওকে, তাহলে এবার দেখেন স্টার্ট মেশিন, আমি কি করব, ওই যে আমি যে মেশিনটাকে অ্যাটাক করতে চাচ্ছি সেই মেশিনটাকে আমি স্টার্ট করব। এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে ব্লক টাইপ, তারপর টার্গেট মেশিনের আইপি এখন আসে নাই, একটু ভিএমটা অন হতে টাইম লাগবে, এবং এক্সপায়ার কত মিনিট পর এক্সপায়ার হবে, ঠিক আছে? তা অ্যাড অন 1 ঘন্টা করে আমি এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আর যদি মনে হয় যে না আমার দরকার নাই, আমি টার্মিনেট করে জিনিসটা বেরিয়ে আসতে পারবো। তা আমরা একটু দেখি যে এখানে কি ঘটনা ঘটে আর আমার জন্য কে আইপিটা অ্যাসাইন করে। খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু এখন আইপি দেয় নাই, কিন্তু এখানে টাইম কাউন্টিং শুরু করছে, হ্যাঁ, আমার মানে কমা শুরু করছে। তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমরা আর 1 ঘন্টা অ্যাড করে নিব, যে 22 সেকেন্ড আমার একটু ওয়েট করতে হবে বা 21 সেকেন্ড মতো, যেখানে আমার আইপিটা আসলে খেয়াল করে দেখবেন এখানে যে আইপিটা আসবে সেই আইপিটা কিন্তু এখানে অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে। দেখেন ম্যাশিং আইপি আমাকে বলা হয়েছে যে এখানে যে আইপিটা আসবে এটা সহকারে টোটাল লিখে যে কপি করে আমি যদি ইটিসি হোস্টের মধ্যে অ্যাড করে ফেলি, তাহলে আমি সেখানে কি দেখতে পারবো, যে তাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। দেখেন চলে আসছে এই যে, ঠিক আছে, এটা। আর দেখেন আমার এইটা আছে আমার আইপি, তার মানে হচ্ছে এটা আমার টার্গেট আইপি। এই টার্গেট আইপি নিয়ে এবার আমার বাকি কাজ, তা আমি এটা কপি করলাম, করার পর আমার যে কালি লিনাক্স মেশিনটা আছে, আমরা যেহেতু ব্লগ ই করতে যাচ্ছে, আমরা এখানে একটা নিলাম, ইন মানে একটা টেক্সট ফাইল নিলাম, ইনফো ডট টিএক্সটি, সরি, ওকে। ব্লগের যত ইনফরমেশনগুলো সব আমরা এখানে রাখার চেষ্টা করব। দেখেন আমি তাই রাখলাম, আমি এখানে কন্ট্রোল ভি দিলাম, আমি এখান থেকে তার আইপি অ্যাড্রেসটা পেয়ে গেছি। এখন কথা হচ্ছে তা না, কথা হচ্ছে এটা মানে ওইভাবে না টান হেঁচড়া করে বড় করানো যায় না, কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। তাহলে দেখেন এটা কিন্তু আমার টার্গেটের আইপি অ্যাড্রেস। তাহলে যথারীতিভাবে আমার যা করতে হয় আমি সেটাই করি। আমি এটাকে রিনেম করে বোঝার সুবিধার্থে ভিপিএন কানেক্টেড, এটাই, এটা হচ্ছে আইএফ কনফিগ, আইএফ কনফিগ, জাস্ট আমি আমার বোঝার জন্য এটা লিখে রাখলাম। ওকে, তাহলে আমি আরেকটা টার্মিনালটা নিই, নেওয়ার পর আমি এটাকে একটু টার্মিনালটা বড় করি। বড় করার পর দেখেন আমাদের চিরাচরিত যা আছে সেটা হচ্ছে আমরা এন ম্যাপ করব। এন ম্যাপ আমরা সার্ভিস এসভি অল সার্ভিস দেখাবে, তারপরে হচ্ছে আপনার অ্যাগ্রেসিভ স্ক্যান আমি দিব না, কারণ যেহেতু এটা আমার আন্ডারের মেশিন না, এটা হচ্ছে ট্রাই হ্যাকমের আন্ডারের মেশিন, সুতরাং অ্যাগ্রেসিভ স্ক্যান দিলে কি হবে, হয় ফায়ারওয়াল থাকলে আমাকে ব্লক করে দিতে পারে, অথবা নেট স্লো থাকার কারণে আমার নির্দিষ্ট তথ্যগুলো না আসতে পারে। সেজন্য আমি কি করলাম, অল পোর্ট করলাম, আর ওপেন পোর্টগুলোই তুমি স্ক্যান করবো অল পোর্টের।
আর কিছু না। আর ঠিক আছে, ওকে, এইটুকু থাকলো। আমি পেস্ট করলাম। টি আমরা থ্রেড দিতে পারি, তা আমি এখানে দেয় নাই, জাস্ট এটাই করছি। ভাই স্ক্রিপ্টটা দেওয়া যেত না? স্ক্রিপ্ট দিলে হ্যাঁ কি হ্যাঁ, সমস্যা করবে এসসি? না না, স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট আপনি কখন দিবেন, তাই না? যদি এরকম আপনার ম্যাশিং হয় যেটা আউটার নেট, মানে আপনার নেট থেকে বাইরে, তাই না? তা প্রথমে হুম। বারবার নক করাটা কি হয়, যে অ্যান্টিভাইরাসটা তখন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে যায়। যদি এরকম কোন সিনারি থাকে আপনার যেখানে অ্যান্টিভাইরাস আপনার সক্রিয় হতে পারে, তখন আপনি কি করতে পারেন, এক ক্লিকে সব কাজ করতে পারেন, ঠিক আছে? বাট যদি দেখেন যে এখানে ফায়ারওয়াল ডিটেকশনটা খুবই কম আছে, তাহলে সেটা কি করবে, আপনি স্টেপ বাই স্টেপ আগালে কি হবে, আপনি প্রপার একটা রেজাল্ট পাবেন। এবং আপনার মানে যখন যতটুকু পর্যন্ত ততটুকু টাইপ করতে পারবেন, ঠিক আছে? বাট যদি ফায়ারওয়াল থাকে বা থাকে, তখন আপনার চেষ্টা করতে পারবেন আপনি এক ক্লিকে বা যত সংখ্যক কম ক্লিকেই বা কম রান করে, কমান্ড রান করে বেশি তথ্য আনার জন্য কি করা যাবে। আবার এমন কোনো কাজ করা যাবে না যে অ্যাগ্রেসিভ মোডে কোনো কাজ করলেন, ফায়ারওয়াল তখন বুঝে যাবে কিরে এটা বারবার বারবার নক করতেছে কেন, ঠিক আছে? এটা আমি বলতে পারছি ভাই? জি জি ভাই, বুঝতে পারছি। ওকে। দেখেন, এটা হচ্ছে আমাদের যে টার্গেট ম্যাচিং ছিল। সরি। দেখেন, এখানে এসএসএইচ পোর্ট ওপেন করা আছে, তারপর 80 পোর্ট ওপেন করা আছে, ঠিক আছে? তারপর দেখেন এখানে বলা হয়েছে যে 139 পোর্ট ওপেন করা আছে, 445 পোর্ট। এখন এই পোর্টগুলো কিসের পোর্ট, কেউ কি জানেন? এবার কিন্তু ক্লাসে কিন্তু কোশ্চেন করবানে যে আসলে হ্যাঁ ভাই, পোর্ট। ওই পোর্টের ভাই ইয়া তো দেওয়াই আছে সবগুলোর পাশে। হ্যাঁ, 22 SSH এর, 80টা হচ্ছে HTTP, 139 হচ্ছে সাম্বার, 445 ও সাম্বার। সাম্বাটা কি? সাম্বারটা সার্ভিস। সাম্বা দিয়ে কি করে? কোনো আইডিয়া? আসলে সাম্বা দিয়ে কি করে, সাম্বাটা কি, কি জন্য, আমাদের কোনো আইডিয়া আছে বা কোনো কিছু? আমাদের এইগুলোই লাগবে, ঠিক আছে? 139 পোর্টটা আসলে কি জন্য, এসএমবির জন্য, 445 এসএমবি, তাই না? দুটো যে সাম্বার জন্য, তা দুটো ওপেন করা কেন, আর দুটো পোর্টটা কেন লাগতেছে? 445 মনে হয় ভাই সিকিউরটা। আর 139? 139টা লেস সিকিউর। আর কিসের এই মূলত কাজটা কি, মানে এই দুটো পোর্ট সিকিউর বুঝলাম, বাট এই দুটো এই সার্ভিসটার কাজটা কি, এসএমবির কাজটা কি, কে বলতে পারবেন? এটা ভাই মেসেজিং সার্ভার, যদি ভুল না হয় আর কি। আর কার কোনো আইডিয়া, প্লিজ বলুন ভাই। এসএমবি হচ্ছে ফাইল শেয়ারিং, ঠিক আছে? আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এসএমবি, মানে ফাইল শেয়ারিং ব্যাপারটা এখানে চলে আসে। ওকে। আচ্ছা, এখানে দেখেন 80 পোর্টটা যেহেতু ওপেন করা আছে, আমরা একটু ব্রাউজিং এ যাই। একটা কোশ্চেন, হ্যাঁ। জি প্লিজ। এফটিপিও তো ফাইল শেয়ারিং এর জন্য, এসএমবিও ফাইল শেয়ারিং এর জন্য, মানে দুইটার ভিতরে পার্থক্যটা কি? এইটাই তো কথা, এই তো জায়গায় এসেছেন। দুটোর ফাইল শেয়ারিং যদি হলে তাহলে দুটোর পার্থক্যটা কি? দেখেন, হ্যাঁ বলতেছি ভাই, আর পার্থক্যটা একটু নাড়াচাড়া করার দরকার ছিল, অনেক পুরাতন ক্লাসের ব্যাপার, টপিকস তো। আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলে দিচ্ছি। এবার দেখেন এখানে এই যে আমরা বিলি যে ব্যাপারটা আছে, তাই না? জোয়েল যে আমরা যে আর্টিকেল পড়ছিলাম, সে একটা ওয়েবসাইট তৈরি করছে। দেখেন আমরা যে ওয়েবসাইটটাকে যদি আমরা এইভাবে দেখি, তো ওয়েবসাইটটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু দেখেন এই যে সব ভেঙে চুরে দলা হয়ে গেছে, তাই না? তা এটা কিন্তু ওপেন আছে, বলছে যে এটা। এবং ট্রাই হ্যাকমেতে কিন্তু আমাকে সতর্ক করে দিয়েছিল, যদি কোনো ঝামেলা হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এই কাজটা করি, অ্যাড করে নিই, তাহলে সঠিকভাবে জিনিসগুলো দেখতে পারবো। তা আমি কি করলাম, এটা জাস্ট কপি করলাম, ওকে, আর কিছুই করলাম না। করার পরে কি করলাম আমরা,
এই যে টার্মিনালটা আছে, আমি এই আইএফ কনফিগটাই গেলাম, আমার এটা কাজে লাগবে না আর। ক্লিয়ার। এখানে যে দেখেন আমি সুডো, তারপর আমরা কি করব, ইকো, তাই না? আমরা জানি যে কোনো লেখাটাকে যদি কোথাও পাঠাতে চাই, মনে আছে এগুলো, এই কমান্ডগুলো কি মনে আছে ভাই আপনাদের? তারপরে যদি আমরা এখন ওভাররাইট করতে না চাই, যে শুধুমাত্র ওভাররাইট হবে না, আমার যে লেখাটা আছে তার নিচে এটা অ্যাড হয়ে যাবে, তখন আমরা যেটা করব, এটা করার পর ওই যে আপনার তারপরে যে ফাইলের ভিতরে আমি অ্যাড করতে যাচ্ছি ফাইলটার ঠিকানা দিব বা অ্যাড্রেস দিব। এটা কিন্তু আমাদের পুরাতন টপিক ছিল, হ্যাঁ। পরে এখানে দেখেন সুডো লিখতে পারমিশন ডিনাই, সেটা হচ্ছে কেন, সুডো লেখার পরে এসইউ লিখে রুট ইউজারে যেতে হবে, তারপরে যদি আমি কমান্ডটাকে টাইপ করি তাহলে জিনিসটা সে ইকো করে নিতে পারবে। এটা কিন্তু আমরা অনেক আগে এসে ব্ল্যাক পয়েন্ট করছিলাম, তাই না? ওকে, তাহলে আমরা যদি ক্যাট করে দেখি যে আসলে কাহিনীটা কি ওখানে অ্যাড হয়েছে কিনা। আমরা ফাইলটাকে দেখি, যে কপি করলাম, পেস্ট করলাম, ডিএনএস এর ব্যাপারটা দেখার জন্য আমরা দেখেন এই যে করছিলাম, তাই না? এটা একই জিনিস। তাহলে এখন যেটা হচ্ছে, আমরা এইটা যদি আমরা এই ব্রাউজারে এন্ট্রি করি তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা ভালোভাবে পাওয়ার কথা, ঠিক আছে? তা আমরা এটা কি করলাম, এটাকে উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করি। দেখেন আগে সাইটটা দেখতে ভাঙাচোরা ছিল, কারণ আইপি অ্যাড্রেসের মধ্যে লোড হয়েছিল তাই। বাট এবার যখন ডোমেইন নেমটা আমরা দিয়ে দিলাম, ডোমেইন নেমটা যখন অ্যাসাইন করে দিলাম, তখন কিন্তু আমরা অটোমেটিকভাবে আমরা মূল সাইটটাকে সুন্দরভাবে দেখতে পাইলাম, তাই না? ওকে, এখন কথা হচ্ছে এই সাইটটা দেখার পর আমার প্রথমে কি ভাবতে হবে বা কি বোঝা উচিত, তাই না? তাই আমরা একটা সাইট যখন দেখলাম, যে সাইটটাকে যদি ইনোভেট করি, আমরা লাস্টে দেখেন একটু লেখা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট। তাহলে ওয়ার্ডপ্রেস হচ্ছে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে হচ্ছে বাই ডিফল্ট যে আমাদের কি থাকে, যে আহ, আমরা কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেখানে ব্লগিং হতে পারে, সেখানে হচ্ছে আমার নিজস্ব কোনো মতামত বা এই ধরনের কোনো সাইট যদি আমরা তৈরি করতে চাই, সেটা হচ্ছে আমরা সিএমএস দিয়ে করতে পারি। আর সিএমএস এর ভিতরে পপুলার সিএমএস হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস। এখন কথা হচ্ছে এই সিএমএস কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু অতি সহজ, এবং 80% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করাই হয়। সুতরাং ওয়ার্ডপ্রেসের যে আর্কিটেকচারটা, এটা যদি আমাদের জানা থাকে তাহলে জিনিসটা কিন্তু সুবিধা হয়। তা আমি একটু দেখেন এই ওয়ার্ডপ্রেসটা কি করবো, একটু রিসার্চ করলাম ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে রিসার্চ করে আমি দেখলাম, যেহেতু আমি জানি না, তো দেখি একটু ঘাটাঘাটি করি। দেখেন এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস, সরি, দেখেন wordpress.com আর ওয়ার্ডপ্রেস অর্গানাইজেশন ওআরজি। ওয়ার্ডপ্রেস ওআরজিতে হচ্ছে আপনি ডাউনলোড করে, ঠিক এই যে এই ব্যক্তিরা যেমন তার নিজস্ব ওয়েবসাইট তৈরি করছে, তা আপনি সেই কাজটা এখান থেকে করতে পারবেন নিজের কম্পিউটার ও নিজস্ব হোস্টিংয়ে। আর যদি মনে করেন যে না, আমার কোনো হোস্টিং কিনবো না, তখন আপনি কি করবেন, এই ডট কমে যে ওদের অধীনে থেকে একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করে নিতে পারবেন। তা আমি দেখেন, যেহেতু আমার রিসার্চের কাজটা হচ্ছে এই আহ, নিজস্ব হোস্টের মধ্যে ওয়ার্ডপ্রেস তৈরি করছে সেটা নিয়ে, তা আমি যেটা করলাম সেটা ক্লিক দেওয়ার পর দেখেন এখানে লেখা আসছে, এই দেখেন সুন্দর করে ওই ওয়ার্ডপ্রেস কি কাজ করে, কমফোর্টেবল, ঠিক আছে, নিজের ওন হোস্ট, ঠিক আছে, ডোমেইন, অর্থাৎ এখানে পিএইচপি কত, তারপর মাইস্কিউএল কত, ভার্সন মেরিনডিবি কত, পাওয়ারফুল রাইট বক্স, অর্থাৎ ওয়ার্ডপ্রেস যে কি জিনিস সেই জিনিসটা সম্পর্কে আপনি এবার কি করলেন, এখানে জেনে নিলেন। সেখানে দেখলেন, দেখেন ওয়ার্ডপ্রেস মূলত থিম আর প্লাগ ইন নিয়ে কাজ করে, ঠিক আছে। থিম মানে হচ্ছে, আমরা থিমে যদি ক্লিক দিই, দেখে আসি, ওয়ার্ডপ্রেসে আমরা যেটা প্রথমে দেখতে পাই সেটা হচ্ছে থিম। দেখেন এইটা প্রথমে ব্রাউজ করলে এটা থিম, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের থিম দেখেন আছেন এখানে, এই যে এগুলো সব থিম। এই থিমের এক একটা পার্ট, এই যে এইটা পার্ট, এই পার্ট, এই পার্ট, এই পার্ট চেঞ্জ করার জন্য লাগে, সেটা হচ্ছে প্লাগইন। তাহলে থিমটা হচ্ছে টোটালি একটা কাঠামো, ওই কাঠামোর যে অংশটুকু যদি কখনো চেঞ্জ করা লাগে বা কোনো কিছু করা লাগে, সেটা হচ্ছে আমাদের প্লাগইন। ওকে, তাহলে আমরা থিম আর প্লাগইন সম্পর্কে নিলাম, জানলাম, কারণ আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা ওয়ার্ডপ্রেসে তৈরি করা। তো ওয়ার্ডপ্রেসের কমন যে ব্যাপারটা আছে সেটা আমরা একটু জেনে নিলাম। পাশাপাশি যেটা কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের একটা লগ ইন প্যানেল থাকে, ঠিক আছে, এই লগ ইন প্যানেলটা আমরা কই পাবো, কোথায় খুঁজবো, এইগুলো আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো দেখেন
স্বভাবতই সবসময় কি হয়, ওয়ার্ডপ্রেসের ডেভেলপার যদি কোনো কিছু চেঞ্জ না করে, ওয়ার্ডপ্রেস মানে ডাব্লুপি তারপরে অ্যাডমিন লিখে ইন্টারপ্রেস করলে আপনি লগ ইন প্যানেলটা পেয়ে যান, ঠিক আছে, অথবা ওয়ার্ডপ্রেস লগ ইন। অর্থাৎ এটা কিন্তু কমন ব্যাপার। এখন যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কি করবেন, দেখবেন কোথাও লগ ইন করার কোনো অপশন আছে কিনা। কোথায় আছে দেখেন, লগ ইন ক্লিক করেন, দেখেন একই জিনিস চলে আসছে। এবার কথা হচ্ছে, যেহেতু এটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লক টাইপের, তো দেখেন এখানে একটা ব্লক আছে যে নোট ফ্রম মম। এখানে যখন আমি ক্লিক দেব তখন ওই আর্টিকেলে কি কি লেখা আছে, অর্থাৎ একটা ওয়েবসাইটের মতো, যে একটা টাইটেলে ক্লিক দিলাম তার নিচে কি লেখা আছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। পাশাপাশি আমরা ওখানে দেখতে পাবো রিটেন বাই, রাইটেন বাই, ঠিক আছে, কে লিখছে এটা, তাই না। তো দেখেন বাই মানে এই নোটটুকু লিখছে কিটা, এই যে বাই অমুক। তা বাইয়ের পর যখন আমি ক্লিক দিলাম তখন খেয়াল করে দেখেন এই যে উপরে ইউআরএল এ দেখেন লেখা আছে অথর, ঠিক আছে, তার ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, আর এইটা কিন্তু তার ফুল নেম, ঠিক আছে। তা একটা ওয়েবসাইট যখন আমরা করব, ইনোভেট করব, বা ওয়েবসাইটকে যখন সাইবার সিকিউরিটি নিয়ে যখন কাজ করব, তখন আমাদের মূলত লাগবে ইউজার নেমটা, ঠিক আছে। তাহলে আমরা একটা ইউজার নেম কিন্তু এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে কি এটা, আমরা এটাকে কপি করলাম, এটা কিন্তু একটা ইউজার নেম। তাহলে আমরা ইউনিভার্সেশনটা একটু দেখে নিচ্ছি যে আমরা ইউনিভার্সেশন করে কি কি পাচ্ছি। সরি, ওকে। এখন তার আর্টিকেলটা একটু ভালো করে পড়ি, সেখানে কি বলছে দেখেন, সে অনেক কথা লিখছে, এগুলো প্রত্যেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, আমাদের এগুলো খুব ভালো করে বুঝতে হবে। কারণ আমরা যখন একটা সাইড নিয়ে কাজ করব, তখন সাইডে টু জেড যে কোথায় কোন ভুল ত্রুটি হয়েছে বা কে কোন কথা বলছে আর্টিকেলের সব কিছু ব্যাপারগুলো নিয়ে আমরা তখন কি করব, একটু নাড়াচাড়া করব। তো দেখেন আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখেন এখানে নোট কি লেখা আছে, তাই না। আমরা দেখেন এটা, এটা কে, তাই না, আর এটা কে, তা আমরা এটা কিন্তু একটা ইউজার নেম পাইছি, বাট এই যে বিলি এর কিন্তু ইউজার নেম পাই নাই। তা আমরা ওটার ইউজার নেম খোঁজার জন্য যেটা করব, প্রথমে আমরা হোমে যাব, আবার হোমে যে দেখব যে কতগুলো আর্টিকেল আছে, ঠিক আছে। এই দেখেন তার এই যে এও কিন্তু একটা অ্যাডমিন, তার একটা আর্টিকেল এখানে পাবলিশ হয়েছে। আমরা যদি এখানে মাউস নিয়ে ঠিক নিচের কোনায় তাকাই তাহলে আমরা পাচ্ছি অথর লেখা আছে এটা। তবে এটা ইনশোর হওয়ার জন্য কি করব, আমরা উপরে ক্লিক দেব, দিয়ে দেখেন উপরে ব্রাউজে লেখা আছে অথর। তার মানে হচ্ছে আমরা ইনোভেশন করে দুইটা ইউজার নেম পাইলাম, এটা আর এটা। ওকে, তাহলে এবার আসি এনারা কি বলছে, এনার কাছ থেকে কোনো তথ্যপত্র পাই কিনা। দেখেন এই দুইজনের ব্যতীত আর কোনো কিনা আর্টিকেল নাই, সুতরাং আমরা কিন্তু আর ইউজার নেম পাচ্ছি না, এই দুটোর বেশি পাচ্ছি না, ঠিক আছে। তাহলে আমরা একটা জিনিস শিওর হলাম, একটা জিনিস না দুটো জিনিসটা আমরা দেখলাম, একটা হচ্ছে একটা আমরা লগ ইন যে পেজটা আছে, লগ ইন পেজটা পেয়ে গেলাম, আর কি হচ্ছে আমাদের ইউজার নেম পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এই যে ইউজার নেমটা এটা সঠিক কিনা, ঠিক আছে, এটা তো হতে পারে, এটা আমার ডাউট লাগতে পারে। তা আমি যেটা করবো, এটা কপি করব, করার পর এই যে ইউজার নেম আছে এখানে দিব, পাসওয়ার্ড যেহেতু আমি জানি না, যে কোনো একটা পাসওয়ার্ড দিব। দেওয়ার পর যখন আমি লগ ইন দিব, দেখেন কি লেখা আসছে এখানে, এখানে লেখা আছে পাসওয়ার্ড ইন্টার ইজ কারেক্ট, ইন্টার ফর দিস এটা ইজ ইনকারেক্ট। তার মানে কি, ইউজার নেম ঠিক আছে বিধায় কিন্তু তার পাসওয়ার্ডটা কারেক্ট নাই, তাই লেখা আছে, তাই না। তো এটাকে আমরা একটু টেস্ট করার জন্য যেটা করলাম, এখানে ধরেন আমি একটা ইউজার নেম দিলাম অ্যাডমিন, যেটা আমি পাই নাই, মানে পাসওয়ার্ড দিলাম এটা। এখন দেখেন এ কি রোল প্লে করে, দেখেন ইনভ্যালিড ইউজার নেম, তাই না। তার মানে হচ্ছে ইউজার নেম ইনভ্যালিড, পাসওয়ার্ডটা চেক করি নাই। বাট যদি ইউজার নেম যদি ভ্যালিড থাকে তাহলে সে পাসওয়ার্ডটা চেক করছে। তার মানে হচ্ছে আমি বুঝে গেলাম যে আমি এই যে ইউজার নেমটা পাইছিলাম, এটা যদি আমি টেস্ট করি, পাসওয়ার্ড আমার জানা নেই, বাট ইউজার নেমটা দিয়ে যদি আমি এখানে পেস্ট করি, করার পর যদি কোনো একটা পাসওয়ার্ড যদি জানা নেই, যে কোনো একটা পাসওয়ার্ড দিই, দিলে যদি ইউজার নেম ঠিক থাকে তাহলে পাসওয়ার্ড চেক করবে, তাহলে ইউজার নেম ঠিক থাকলে আমার ইনভ্যালিড ইউজার নেম লেখাটা আসবে না। তাহলে দেখেন ক্লিক দিলাম, দেখেন ইউজার নেমটা ঠিক আছে, পাসওয়ার্ডটা কি আছে আমাদের ঠিক নেই, তাহলে মানে আমরা ভ্যালিড ইউজারটা পেয়ে গেলাম। তাহলে একটা ডেভেলপারের ছোট ভুল থেকে আমরা কিভাবে একটা শিওর হচ্ছি যে এটা সঠিক এটা ভুল, তাই না। এই ব্যাপারগুলো আমরা একটু এরর মেসেজগুলো আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দেয়, যে এরর মেসেজ থেকে আমরা ডেভেলপারের বিহেভিয়ার্স এবং তার সাইডের যে
মেকানিজমটা আছে তা অনেকটা কিন্তু আমরা কি করতে পারি, আইডিয়া করতে পারি। ওকে, তাহলে আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত শিওর হয়েছি যে এই ব্যাপারগুলো এরকম ঘটনা ঘটতেছে এটা। ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস থেকে ইউজার নেম পাসওয়ার্ড পাইলাম আর হচ্ছে এই লগইন পেজ পাইলাম, এছাড়া আর কিছু কি পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা, এরপর একটা মজার টপিকসটা হচ্ছে, সেটা হচ্ছে আমরা একটু জিনিসটা খেয়াল রাখবো। আমরা ব্লগে গেলাম, যার পর এখানে আর কি হচ্ছে, আর কিছুই নাই। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল, এবার হচ্ছে কি আমরা অ্যাজ ইউজুয়াল ফরম্যাটে ফিরে যাব। কি করব, আমরা দেখব কোনো হিডেন ডিরেক্টরি আছে কিনা। ওকে, আমরা দেখব যে গো বাস্টিং করে দেখব, আমরা ইনম্যাপ করে তো দেখছি, তাই না? আমরা যেহেতু 80 পোর্টে এখনো আছে, 80 পোর্ট ছেড়ে যেতে পারি নাই, তা আমরা যেহেতু ওই পোর্টে আছে ওই পোর্টটা নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের মোটামুটি যে একটা আইডিয়া, ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের যতগুলো যা কার্যক্রম, সেই ব্যাপারগুলো আমরা কি করলাম, ঠিক আছে? ওকে, তা আমরা ডিআর বাস্টিং কখন করব? ডিআর বাস্টিং করব যদি কখন আমরা লগইন পেজ না খুঁজে না পাই, তাই না? তাহলে লগইন পেজ যদি খুঁজে পাইছি, আমরা আপাতত দৃষ্টিতে ডিআর বাস্টিং না করলেও চলতেছে। আর একটা ইনোভেশন আছে, সেটা হচ্ছে অনেক সময় যদি কোনো একটা সাইট যদি সিকিউর করা না থাকে, ওয়ার্ডপ্রেস সাইট, তাহলে ম্যানুয়ালি ভাবে একটা ইউআরএল আছে, বা সেখান থেকে আমরা এটাকে বলা হয়েছে ওয়ার্ডপ্রেস জেসন ফরম্যাট। ওই ফরম্যাট অনেক সময় কি হয় যে আমরা গুরুত্বপূর্ণ তথ্যটা পেয়ে যেতে পারি। এতক্ষণ ধরে যে আমরা ইনোভেশনটা করলাম না, যদি আমাদের কপাল ভালো থাকে, আমরা প্রথমে যে সাইডে আছে এই জিনিসটা কাজ করবো, এই জিনিসটা আগে দেখে নেবো। ডাব্লিউপি অ্যাডমিন, তা অ্যাডমিন দেবো না, দেবো জেসন, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। ডাব্লিউপি, ডাব্লিউপি যদি কপাল ভালো থাকে হিট করে ভার্সন 2, তারপরে মনে হয় মেবি আছে ইউজার্স, হ্যাঁ ইউজার্স, ইউজার্স। এটা যদি আপনার কপাল ভালো থাকে তাহলে কি হবে, এটা চলে আসবে। তার মানে আমি বললাম যে ওয়ার্ডপ্রেসের জেসন ফরম্যাটে আমি ভার্সন 2 তে যতগুলো ইউজার আছে সমস্ত লিস্টগুলো আমি পেয়ে যাচ্ছি। দেখেন এই ইউজার নেম, তাই না? এই যে ইউজার স্ল্যাগ মানে ইউজার নেম, ঠিক আছে? এই যে তার মানে দুটো ইউজার আছে, দুটো ইউজার আমরা এভাবে পেয়ে যাই। এটা যে সবসময় কাজে করে তা না, কিন্তু আগের যে থিওরিটা আছে এটা সবসময় কাজ করে। সুতরাং আমরা যেটা আমাদের সুইটেবল মনে হবে যে না, আমার কাজটা হচ্ছে তথ্যপত্রগুলো ইনুমারেট করা বা কালেক্ট করা, বা সেটাকে হচ্ছে আপনার কি বলে ওকে হান্টিং করা, ইনফরমেশন গ্যাদার করা, তাই না? আমি যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়ে ব্যবহার করে করার চেষ্টা করব। আমি যতটুকু বলছি এর মধ্যে কোনো কোথাও কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা একটু জানাবে, পরবর্তী স্টেপে আমি আঁকাবো। কারো কোনো সমস্যা হয়েছে এতটুকু বুঝতে? হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই, প্লিজ। সেটা হচ্ছে আমরা যদি এখানে ডারবাস্টিং করি হুম। বা ফাফাফ দিয়ে যদি ইউআরএল গুলো চেক করতে যাই, সেক্ষেত্রে কি আপনার ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস এরা কি টের পাবে যে না রিকোয়েস্ট আসতেছে, বা কোনো সমস্যা কি হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ একটা জায়গায় আপনি বারবার এসে নক করতেছেন, তাই না? এটা এটা ডিটেক্ট করতে পারবে। এটা বাইপাস করার জন্য আমরা কি করি, ওই টাইম আছে না, T4 T3 হুম। হয়ে আছে না আমাদের, মনে হুম, আছে? ওখানে কি টি1 দিয়ে দিব? তাহলে তো অনেক স্লো ভাবে যাবে, টাইম লাগবে আপনার, কিন্তু এটা ফায়ারও ডিলিট করতে পারবে না। বোঝা গেছে? আপনার জি। হয়তো টাইম লাগবে, যেখানে 10 মিনিট লাগবে সেখানে লাগবে 1 ঘন্টা। যে আপনার কম্পিউটার স্লোলি ভাবে এটাকে টার্গেটটাকে ইনোভেট করবে, আস্তে আস্তে করে নক করে বের করে নিয়ে আসবে। কিন্তু সেক্ষেত্রে কি হবে, আপনার টাইম লাগবে অনেক বেশি, কিন্তু ফায়ারওয়াল ডিটেকশনটা এড়ানো যায়। ঠিক আছে? জি, বুঝতে পারছি। ওকে, এবার আমরা এবার ভিউ সোর্সে যাই। এই যে ওয়ার্ডপ্রেস থিমটা আমরা দেখলাম, এই ওয়ার্ডপ্রেস থিমের আমরা ভিউ সোর্সে যে আমরা যে ওয়ার্ডপ্রেস, যে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের একটা ভার্সন আছে, ঠিক আছে? এখন আমরা তো খেয়াল করবো যে ভার্সনটা আমরা কোথায় পাই। দেখেন অটোমেটিক লেখা আছে অথর জেনারেট ওয়ার্ডপ্রেস ভার্সন 5.0, তাই না? এগুলো হাইড করে রেখে দেওয়া উচিত, কিন্তু যে ডেভেলপার সে এগুলো ওর কোনো ব্যাপার না, এগুলো থাকতেই পারে, তাই না? বাট এই যে ছোট ছোট ইনফরমেশনগুলো সে ইগনোর করছে, বাট সেটা আমাজন কত বড় হাতিয়ার হতে পারে সেই ব্যাপারটা আমরা দেখছি। এখন কোনো কারণবশত যদি এটা সে উঠাই দেয়, তাই না, তাহলে আপনি কই পাবেন? আপনি জাস্ট কিছু করা লাগবে না, কন্ট্রোল F দেন, ভার লেখেন। ভার লেখার পর দেখেন আপনার ভার্সনের গাদা, এই দেখেন চলে আসছে, ঠিক আছে? প্রথম দিকে চলে আসে এটা, তার মানে ভার্সন 5.0 সে ওখানে হাইড করলেও আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন।
আপনি যতগুলো আছে আপনার ডাব্লু জেসন বা জাভাস্ক্রিপ্ট ফাইল বা সিএসএস ফাইল, প্রত্যেক জায়গায় মোটামুটি আপনি এই ধরনের একটা তথ্যপত্র পেয়ে যাবেন। এরপর অনেক সময় ডেভেলপাররা কি করে, কমেন্টস আউট করার সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য কমেন্টস করে রেখে দেয়, ঠিক আছে, সে তার সরি বোঝার জন্য। কিন্তু এই বোঝাটা যে আপনার জন্য একটা হাতিয়ার হতে পারে, ঠিক আছে, সে নিজের অজান্তে সেটা জানে না। সেজন্য আমাদের দেখতে হবে যে কোথাও কোনো কমেন্টসের মধ্যে যে এগুলো পারফর্ম করবে না, ওয়েব পেজে দেখাবে না, বাট সে কমেন্টসের ব্যাকগ্রাউন্ডে থাকবে কমেন্টস। তাই কমেন্টসগুলো আমাদের দেখতে হবে যে এটা এখান থেকে আমরা যে কোনো একটা ক্রিটিক্যাল কোনো কিছু পাই কিনা, ঠিক আছে। তাহলে আমরা দেখেন ভার্সন কিন্তু পেয়ে গেছি, ভার্সনটা পাইছি, ঠিক আছে। থিম, এবার দেখেন আমরা যে থিমটা ব্যবহার করতেছি, থিমের নামটা কি খেয়াল করে দেখেন। আমরা এইটা যদি খেয়াল করে দেখি, দেখেন 2020, এখানে দেখেন ওয়ার্ডপ্রেস থিম, ডাব্লিউপি কন্টেন্ট থিম। তার মানে হচ্ছে এই যে থিমটা, এই থিমের নামটা হচ্ছে এই নামটা কোনটা, 2020, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই ছোট একটা ইউআরএল থেকে কিন্তু জিনিসটা পেয়ে গেলাম যে আমাদের এই যে থিমটা কি, দেখেন এই যে থিমস লেখার পরে এখানে যে নামটা থাকবে সেই থিমটা অ্যাক্টিভ থাকবে, মানে ওইটা তার অরিজিনাল থিম, এর বাইরে আর কোনো থিম নাই, ঠিক আছে। বাইরে থিম বলতে আরো থিম আছে, বাট ইনস্টল করা থিমটা সেইটা। তাহলে আমরা এটাকে একটু কপি করতে পারি, যেমন থিমের ভার্সন দেওয়া আছে, আমরা এটা কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে পেস্ট করলাম, করে আমি একটু শেয়ার হলাম, থিম হচ্ছে এটা, ওকে আমি থিম থেকে রাখি, ওকে থিম, আর থিমের ভার্সনটা হতে পারে আচ্ছা এটা, ওকে। তাহলে ইনফরমেশন গ্যাদারিং আমার একটা হলো ওয়ার্ডপ্রেস সাইট পাইলে কিন্তু এইগুলো কিন্তু বেসিক ইনফরমেশন গ্যাদারিং, ওকে, ম্যানুয়াল ভাবে। এখন কথা হচ্ছে এই যে এত ম্যানুয়াল খাটাখাটির কি দরকার, অটোমেশন কোনো সিস্টেম কি নাই যে জাস্ট কমান্ড দেব আর কাজ হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই আছে, ঠিক আছে। তার জন্য কি আছে, ডাব্লিউপি স্ক্যান নামে আমাদের একটা টুলস আছে। আমি যে কাজগুলো এতক্ষণ ধরে যা করলাম ও সেই কাজগুলো আপনার করে দিবে। এখন কথা হচ্ছে টুলস যদি কখনো কাজ না করে তখন কি আপনি বসে থাকবেন? তখন হচ্ছে আপনার এই ম্যানুয়াল যা করছেন টুলস ঠিক একই কাজটা করে দেবে। আমরা টুলসটা একটু দেখে আসি। ওকে, ওকে, সুডো এসইউ কালি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ডাব্লুপি স্ক্যান নামের যে আমাদের যে কমান্ড আছে, স্ক্যান স্ক্যান, এই ডাব্লু স্ক্যানের ভিতরে কি করতে হয়, প্রথম ইউআরএল, ইউআরএলটা কোনটা, আমি যে ইউআরএলটা টার্গেট পাইছিলাম এই ইউআরএলটা কপি করলাম, ওকে। এখন আমি কি চাচ্ছি, ইনুমারেট, যদি আমি কি বলে ইউজার নেমগুলো ইনুমারেট করতে চাই তাহলে একটা কমান্ড আছে, তাই না, এটা আমরা সচরাচর যেটা করি সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি, আপনি চাইলে ওই যে যে পাসওয়ার্ডগুলো আপনি আছে ইউজার নেম যেগুলো পাইছেন না, ঠিক আছে, ওই ইউজার নেমের ডাইরেক্ট পাসওয়ার্ডও আপনি ক্র্যাক করতে পারেন ডাইরেক্ট এক ক্লিকে, ঠিক আছে। তা ওটা আমরা করব ভবিষ্যতে। তার আগে আমরা একটু ইনোভেশনটা দেখে আসি যে পাসওয়ার্ড ইনোভেশন, পাসওয়ার্ড না ইউজার নেমটা ইনোভেশন করে আসি। তা আমরা লিখলাম ফ্ল্যাগ ডাবল ইনোভেশন, ইনুমেরেশন, তাই তো, ইনুমেরেট, ইনুমেরেট হচ্ছে আপনার ইউজার নেম। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি করবে ওই সাইটটাকে, আচ্ছা বানানটা ভুল গেল, ইনুমেরেট, ইনুমেরেট, ইনুমেরেট ঠিকই তো আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পি দিয়ে শুরু করি, ওরে জ্বালা, এমনি এমনি হ্যাঁ তা আপনি বলবেন না আমার ভুল যাচ্ছে, তা এই কোনো কথা ভাই, ভুল মানুষের জন্যই তো, তাই না, ভুল একটা করতেছে আপনারা সবাই দেখতেছেন, কেউ কিছু করছেন না। ও চুজ পি ইনোভেট আননোন পি, তাহলে এখানে হচ্ছে ছোট হাতের পি মনে হয়, হ্যাঁ ছোট হাতের পি,
ওকে, দেখেন এটা কি করতেছে যে ওই যে আমি যে কাজগুলো করলাম এতক্ষণ ধরে, দেখেন ও সে একই কাজগুলো করতেছে। দেখেন থিম রিড করতেছে, তারপরে ওই ব্যাকএন্ড গুলো দেখতেছে, দেখার পরে কি কি থিম আছে, ভার্সন কি আছে। দেখেন আমাদের যে কাজগুলো ছিল ওই কাজগুলো সে করছে। কি কি করছে দেখেন, প্রথমে সে এই দেখেন ডাব্লিউপি অ্যাডমিন বের করছে, ঠিক আছে। তারপরে অ্যাজাক চলতেছে সেটা বের করছে, রোবোটিক্স ফাইলটা, ক্লাউডফায়ার কনফ্লিক্ট কনফিডেন্ট কি আছে, ঠিক আছে, এটার কনফিডেন্ট কি, তারপর টার্গেট ইউআরএলটা কি, রোবোটিক্স আছে পাইছে, তারপরে আছে ওয়ার্ডপ্রেস আপনার আপলোড ডিরেক্টরি এগুলো পাইছে। তারপরে দেখেন এখানে ইম্পর্টেন্ট আছে, দেখেন ওয়ার্ডপ্রেস ভার্সনটা এত, ঠিক আছে, আইডেন্টিফাই যেটা আমরা বের করছি। তারপরে দেখেন হচ্ছে এই যে থিম ইজ ইউজ, আমরা যে থিমটা পাইছি থিমটা সেইটা। পরে দেখেন ভার্সন, এই দেখেন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে ভার্সন ইজ আউট অফ ডেট, মানে কি এই ভার্সনটা কিন্তু লেটেস্ট ভার্সন 3.0, কিন্তু এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু লেটেস্ট না। সুতরাং লেটেস্ট না হলে কি ভানাবল থাকার সম্ভাবনা বেশি, সেটা আমরা এখান থেকে আইডিয়া নিতে পারছি। ওকে, তারপরে দেখেন এখানে কি হচ্ছে, এই যা যা আমরা পাইছিলাম, নো প্লাগইন, কোনো প্লাগইন ইনস্টল করা নেই, ঠিক আছে, পাই নাই, এই ব্যাপারটা সেই। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা, যে ওই একই কাজটা সে কিন্তু আমাকে কোনভাবে করে দিছে বা কিভাবে করে দিছে। এখন কথা হচ্ছে ডাব্লিউপি স্ক্যান দিয়ে শুধুমাত্র কি ওয়ার্ডপ্রেস স্ক্যান করা যায় না, ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেমটা আছে, যদি ইউজার নেমটা আমরা জানি তাহলে তার পাসওয়ার্ডও বের করা যায়, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা একটু দেখে আসি কিভাবে আমরা জাস্ট এই কমান্ডটাকে জাস্ট কি করব, একটু মডিফাই করব। মডিফাই করব কিভাবে দেখেন, আমি এখানে লিখব আমরা যে ইউজারগুলো পাইছিলাম, ইউজার, ইউজার নেম, নেমস মনে হয়, ভুলগুলো পরে জানা যাবে না, সমস্যা নেই, নেমস। এখন কথা হচ্ছে আমি এক, যেহেতু আমরা দুটো ইউজার নেম পাইছিলাম তাই না, তো আমরা প্রথমে একটা দিয়ে শুরু করি। প্রথমে কি করলাম, আমরা এই ইউজারটা নিলাম, তাহলে কপি করব, কপি করার পর আমরা এই ইউজার নেমটাকে পেস্ট করে দিলাম। পরবর্তী কি করব, আমি পরবর্তীতে হচ্ছে কি আমি বলবো তুমি এই পাসওয়ার্ডটাকে বের করার চেষ্টা করো, পাসওয়ার্ড ওয়ার্ডস, ঠিক আছে। কোথা থেকে সে ম্যাচ করবে, আমরা ডিডস অ্যাটাক করব, মনে আছে ডিডস অ্যাটাক, ওই যে ব্রুট ফোর্স অ্যাটাক করার জন্য আমরা যখন ব্যবহার করছি, তারপর ওগুলো ব্যবহার করছি না, একটা ওয়ার্ড লিস্ট থেকে সে নিয়ে বারবার চেষ্টা করে যে এটার পরে এটা, এটার পরে এটা। তা আমরা কি করব, সেই লিস্টটাকে একটু ধরাই দেবো, অ্যাজ ইউজুয়াল একই জিনিস, শেয়ার, তারপরে মনে হয় যে যদি মনে না থাকে ট্যাব দেবেন, আমার মনে হয় ওয়ার্ড লিস্ট, হ্যাঁ ওয়ার্ড লিস্ট, ডাব্লু ওয়ার্ড লিস্ট, হ্যাঁ ওকে চলে আসছে। এবার রকিউ ডট নামে একটা ফাইল আছে, রকিউ ডট টিএজি, তা এই রকিউ ফাইলের মধ্যে ম্যাক্সিমাম এইগুলো থাকে, ঠিক আছে। তো দেখেন রকিউ ডট টিএক্সি এটা আমার ছাড়ানো নেই, যার কারণে কিন্তু বলতে চাচ্ছে যে না এটা কিন্তু ব্যবহার করা যাবে না। তা আমরা একটা কাজ করি, ওটাকে প্রথমে ছাড়াই আসি। ছাড়াই আসার নিয়মটা হচ্ছে দেখেন, আপনি কমান্ড লাইন দিয়েও ছাড়াতে পারবেন, আমরা একটু কমান্ড লাইন দিয়ে ছাড়াতে পারবেন, অথবা আপনি যদি চান কি করতে পারবেন, যে আপনারা ওই যে ভিতরে যে গেলেন, হোমে গেলেন, গেলেন, তারপরে ওই যে ইউজার, গ্রাফিক্যাল ভাবে যাবেন, ইউজারের পরে কোথায় দিতে হবে, ইউজার পরে শেয়ার, এই যে শেয়ার, তারপর দেখুন ওয়ার্ড লিস্ট, এই যে ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্ট কই ডিরেক্টরিটা ডাব্লু সিরিজের, এই যে ডাব্লু কই ওয়ার্ড লিস্ট, ঠিক আছে। ওয়ার্ড লিস্টের মধ্যে দেখেন এই রকিউ, ঠিক আছে, এটা জিপ আকারে আছে। আমরা এটা কি করবো, এটা এক্সট্রাক্ট করে নেব, এটা এক্সট্রাক্ট টু, এখানে এক্সট্রাক্ট করব। আচ্ছা ঠিক আছে, ওকে নো প্রবলেম। ও বলতে চাচ্ছে যে আমার ওখানে সারানোর জন্য পারমিশন নেই, ঠিক আছে পারমিশন নিতে, আমি বুঝলাম, আমার আমার তো হাতিয়ার আছে, সুডু এ সুডু সুপার ইউজার ডু,
ওকে, সিডি লেখার পর আমি দেখি ওই ডিরেক্টরিতে যাই, পেস্ট করি, পেস্ট, ওকে, এলএস আনজিপ, আনজিপ হচ্ছে কি রকিউ, আনজিপ ইনস্টল করে নেই। ভাই এন মিস গেছে আনজিপের। ও আচ্ছা আচ্ছা, ভাই কি হয়েছে বুঝতে পারতেছি না, কাশি ওষুধ খাই কি বিপদে পড়ে গেলাম নাকি? কি রে ভাই, ইনসার্ট হয়ে গেল কেন? ওকে, রকিউ, ওকে, দেখে আসি কি অবস্থা। রকিউ কি ছাড়ছে? ও আচ্ছা, টিজে ফাইল তাই তো, টিজে ফাইল ছাড়ানোর জন্য হচ্ছে আচ্ছা ঠিক আছে, ওকে ডান, সমস্যা নেই, আমরা একটা গুগলে কাজ যাই, কোনো ব্যাপার না। হুম 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 হুম, এক্সট্রাক্ট আনজিপ দিয়ে তো কাজ হয়, তাহলে কাজ হলো না কেন দেখে আসি। তো দেখেন, যদি কখনো এটা কাজ হওয়ার কথা কিন্তু হয় নাই, তা সে সে দোষ আমার না, ঠিক আছে? এই দেখেন, এই যে এই কমান্ড লিখতে হবে, হ্যাঁ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়, এসে ব্যাপার। এই কমান্ডে লিখতে হবে, টার লেখার পর এটা জাস্ট একটা সফটওয়্যারের যেভাবে জিপ করে, যেমন জিপ করার জন্য, রেয়ার করার জন্য, জিপ করার জন্য বিভিন্ন ধরনের এই থাকে, আপনার সফটওয়্যার থাকে, তো যে সফটওয়্যার দিয়ে করা হয়েছে ঠিক সেই সফটওয়্যার দিয়ে আনজিপ করতে হবে, এসে ব্যাপার। আমরা যদি দেখে আসি, কে এখানে কিছু আসছে, কি লিখছে, ডেজ নট লোকেট আর আর্কাইভ স্কিপ দ্য নেক্সট এডার, এটা মহাযন্ত্রণা। হুম হুম হুম, এটাও তো কাজ করে রকিউ। এটা হয়েছে, জি আনজিপ, এই দেখেন রকিউ, তার সুতরাং তাহলে এটা, এটা কিন্তু এই যে এই দেখেন জিজেড, মানে এই জিজেড, জিপ না লিখে এটা জিজেড, তাই না? তো জিজেড যে এটা আপনার কম্প্রেস করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়েছে, তা আনজিপ করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করে আমার কাজগুলো করতে হবে, এই হচ্ছে ব্যাপার। মধ্য কথা আছে এখানে, তাই ছিল। ওকে, এখন আমরা ক্লিয়ার স্ক্রিনটা করে ফেলি। ক্লিয়ার স্ক্রিন করার পর আমরা দেখি, আমরা সবসময় রুটে থাকবো না, আমি সবসময় রুটে থাকতে পছন্দ করি না, এটা মনে করেন আমার বদ অভ্যাস বলতে পারেন, কিন্তু রুটে থাকলে সবসময় কী হবে, একই প্রিভিলেজটা সবাই পেয়ে যেতে পারে। ওকে, এখন আমার যে কাজটা এখন যেটা দরকার সেটা হচ্ছে, আমরা ওই যে কমান্ড যেটা দিছিলাম, ঠিক আছে, এইটা, এই কমান্ডে ফিরে আসি। এখন দেখেন রকিউ যদি টেক্সট ফাইলটা চলে আসছে, তার মানে হচ্ছে আমি যেটা করব, ওয়েব স্ক্যান শুধু, ডাব্লিউপি স্ক্যান শুধু স্ক্যান করে তা না, ওয়ার্ডপ্রেস সাইট সেটাকে ইউজার নেমটাকে, এই যে ইউজার্স নেম অনুযায়ী যদি আমরা যে ইউজার নেমটা দেবো, তার এগেনস্টে একটা ব্রুট ফোর্স অ্যাটাক চালাবে। কোথা থেকে সে ওয়ার্ড লিস্টগুলো নিবে, আমি বলে দিলাম রকিউ ডট টেক্সট, এখান থেকে তুমি নাও, ঠিক আছে? অর্থাৎ সিম্পল কমান্ড, সিম্পল ব্যাপার দিয়ে আমি জাস্ট একটা ইন্টারপ্রেস করব। এখন দেখা যাক ও কি করে। ও দেখেন, বেসিক যে অ্যানালাইজটা হচ্ছে, যেটা সে প্রথম লেভেলে যা করে সেগুলোই সে প্রথমে করতেছে, আবার করার পরে দেখেন অ্যানিমেশন অল প্লাগইন পাবে না। এবার দেখেন আমার হচ্ছে লোড করতেছে, কি লোড করতেছে খেয়াল করে দেখবেন, এবার কাহিনী কি লোড কি ঘটে, দেখেন পাসওয়ার্ড অ্যাটাক, ঠিক আছে? দেখেন কি করতেছে, এই যে ইউজার নেমটা দিছিলাম তার এগেনস্টে এবার আমার রকিউটার টেক্সটে দেখেন প্রচুর ফাইল আছে। রকিউটার টেক্সটে কিভাবে প্রচুর ফাইল আছে যদি আপনি দেখেন, এলএস করার পর আমি যদি ক্যাট করি, ক্যাট করলে যদি ওটা প্রচুর ফাইল দেখাবে, দেখেন এই এতগুলো ফাইল এর ভিতরে লেখা আছে। অর্থাৎ একজন, এটা বলে ডিকশনারি বলা হয় বা লিস্ট, ওয়ার্ড লিস্ট বলা হয়।
যে গ্রেস করে করে একজন অ্যাটাক, একজন মানে কি বলে সিস্টেমে কত ধরনের পাসওয়ার্ড হতে পারে, সে গবেষণা করে রিসার্চ করে সবকিছু মিলাই বের করে একটা লিস্ট তৈরি করে ফেলছে। ঠিক আছে, এখন আমরা যেটা করতেছে কম্পিউটার, ওই যে ইউজার নেম তার এগেনস্টে এই ওয়ার্ডটা বসাচ্ছে পাসওয়ার্ডে, বসে দেখতেছে খুলতেছে কিনা, ওটা না খুলে পরেরটা বসাচ্ছে, তারপরে এইভাবে করে সে কি করতেছে, যে আমার পাসওয়ার্ডটাকে ট্রাই করতেছে। করার পর সে যদি পেয়ে যায়, ঠিক আছে, তাহলে সে বলবে যে সে একটা, দেখেন এটা কত মিনিট টাইম নেবে, প্রচুর টাইম নেবে, কোনো টাইম কিন্তু দেখায়নি, শিডিউল দেখায় নাই। তা আমরা একটু ওয়েট করি, দেখি পাসওয়ার্ডটা পাই কিনা। এই পাসওয়ার্ডটা পাওয়ার ভিতরে আর কারোর যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করতে পারেন। আর জিপ আনজিপ করার ব্যাপারটা সচরাচর লাগে না, যার কারণে কমান্ডটা সবসময় মনে থাকে না। যদি কখন মনে না থাকে, আমার মতো করে একটু অনলাইন গুগলে ঘাটাঘাটি করবেন, দেখবেন যে ওটা আবার আপনার স্মরণে চলে আসছে, ওইটা পারতেছেন। ওকে, আর কোনো কোশ্চেন, এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা জানাবেন, কারণ এটা হতে একটু টাইম নেবে তো, সেই জন্য বলতেছিলাম। এতগুলা ভাই ব্রুট ফোর্স অ্যাটাক হইতাছে, পাসওয়ার্ড মানে ইউজার নেম ঠিক রাখা, রাইট, রাইট। সেক্ষেত্রে তো ফায়ারওয়াল ব্লক করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমি কখন প্রুফোস অ্যাটাক চালাবো কি চালাবো না, তাই না? এই সিদ্ধান্তটা আমি কিভাবে নিব, এই কোশ্চেনটা আমি, এটা শেষ হলে করতে যাচ্ছিলাম আপনাদের। তা আপনি যদি আগেই করে ফেলছেন যে আসলে আমি কখন ব্রুট ফোর্স অ্যাটাক চালাবো কি চালাবো না, বা আমি আরো বেশি ডিটেলস ইনিমারেশন করবো কি করবো না, এটা আমি কি করে বুঝবো? দেখেন ওকে পাসওয়ার্ডটা, পাইছি ভাই। হ্যাঁ পাসওয়ার্ডটা পেয়ে গেছে, এই যে ইউজার নেম এটা, পাসওয়ার্ড আছে এটা। ওকে। ভাই রকি, ওই যে রকি টিএক্সটি, এটা কি অটো আপডেট হয়? না, অটো আপডেট হয় না, আপনাকে আপডেট ফাইলের ভিতরে নিয়ে রাখতে হয়, ঠিক আছে। এবার আমি হচ্ছে এটাকে নিলাম, তাহলে আমি পাসওয়ার্ডও পেয়ে গেলাম। এখন পাসওয়ার্ডটা যে পেয়ে গেছি, এটা যে অরিজিনাল কাজ করবে কিনা, ঠিক আছে, সেটা করে টেস্ট করতে হবে, কারণ সফটওয়্যার পরে সবসময় তো বাইরে দিলে কাজ হবে না। তো আমরা প্রথমে গেলাম, যে এটাকে বাদ দিলাম, পরে যাওয়ার পর ওই যে আমাদের লগ ইন, যাই, লগ ইন যাওয়ার পর আমরা হচ্ছে দেখি, ইউজার নেমটাকে কপি করি, পাসওয়ার্ডটাকে নিয়ে আসি, দেখেন ওপেন হয় কিনা। তো দেখেন ড্যাশবোর্ড কথা লেখা চলে আসে, তাহলে ওপেন হয়ে যাবে। ওই দেখেন ড্যাশবোর্ড চলে আসছে, তার মানে হচ্ছে কি আমার লগ ইন সাকসেস। তার মানে হলো যে আমি কিন্তু আমার ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু অ্যাটলিস্ট ইউজার ইনফরমেশন করে আমি কিন্তু সাইটে প্রবেশ করতে পারছি, ঠিক আছে। এখন আমার সেই কথা, যে কথাটা ভাই একটু আগে বললো, পাসওয়ার্ড পারবো দিয়েছিলাম, লগ আউট করলাম। কথা হচ্ছে আমি কখন কিভাবে সিদ্ধান্ত নেব যে এই ওয়ার্ডপ্রেস সাইটে আসলে ওইভাবে এই যে রকিউটার টেক্সট যেভাবে কাজে লাগালাম ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে, তাই না, এটা কাজ করবে বা এটা করা যাবে কিভাবে বুঝবো? কার কোনো আইডিয়া আছে? একটু শেয়ার করবেন, ঠিক আছে। তা নাহলে আমি বলে দেবো, সমস্যা নেই, বাট শেয়ার করে একটু জানার প্রয়োজন, যে আপনাদের চিন্তা চেতনা আসলে কিরকম। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি থেকে তো ওই যে অনেক মানে প্লাগ ইন অন করা যায়, যে মানে প্রতি মিনিটে বা 10 মিনিটে দুইটার বেশি রিকোয়েস্ট আসলে এটা সিকিউরিটি ইস্যু বলে নেওয়া যায়। হুম, হুম, হুম। ওকে, তো এটা যে নেই, এটা শিওর হলাম কিভাবে? এটা ভাই ওল্ড ভার্সন দেখে আর কি। না, 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 খেয়াল করে দেখেন, এই যে, নো প্লাগ ইন ফাউন্ড। তার মানে হচ্ছে এটা কি ভাই, এটা তো ভাই মানে কিছুটা অ্যাটাক করার সময় পরে আমরা দেখি যে মানে নো প্লাগ ইন ফাউন্ড, এর আগে কি দেখছিলাম? আমরা কি করছি, স্ক্যান করছি না? আপনি স্ক্যান ফাইলে যান, এই যে আমরা তো পাসওয়ার্ড অ্যাটাকারে স্ক্যান করছিলাম না, সেখানেও কিন্তু আপনার লেখা হ্যাঁ হ্যাঁ। ছিল নো প্লাগইন ফাউন্ড। এতটুকু ও তো, আচ্ছা। এতটুকু তোর বেসিক কাজ, হ্যাঁ, এতটুকু ওর বেসিক, আমরা কমান্ড দিলে এই কাজগুলো করবেই। তারপরে জানি ওর ফ্ল্যাগ অনুযায়ী কাজ করবে, যে পরবর্তী ফ্ল্যাগ কি চাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? আর কোনো আইডিয়া? ধরেন আমি প্লাগ ইন আমার ডব্লিউপি স্ক্যানে কাজ করতেছে না, আমি সেখানে এই জিনিসটা পাই নাই, এই যে নো, এই জিনিসটা আমার টোটালটাই আমার মিসিং, বা আমি বের করতে পারিনি, তাহলে আর কোনো ওয়ে কি আছে বোঝার?
ভাই ফায়ারওয়ালও তো থাকতে পারে, ফায়ারওয়াল থাকলে এটা বুঝবো কিভাবে? এইটাই তো কথা, ফায়ারওয়াল থাকলে প্রথম কথা হচ্ছে আপনি যখন স্ক্যান করতে যাবেন এন্ড ম্যাপ, তাই না, তখনই ও আটকে দেবে আপনারে। ম্যাপেই আটকে দিবে? হুম। মানে ভার্সন দেখতে গেলেই? হ্যাঁ, 100%। দেখবেন নো পিং, ঠিক আছে, কম তখন আমাদের ওই যে আপনার হাইপেন পিএন দেওয়া লাগে না, হাইপেন পিএন এসএন এগুলো আমরা ব্যবহার করি কখন, যখন আমরা কম্পিউটারকে এনম্যাপকে বলে দিই যে সমস্ত পোর্ট ওপেন আছে, তোমাকে স্ক্যান করা লাগবে না, তুমি জাস্ট পোর্টে নক করো। ঠিক আছে, আর একটা আছে যে আমার জানা নেই যে কোন পোর্ট ওপেন আছে, তুমি এসে পোর্টগুলোকে স্ক্যান করো কোন পোর্ট ওপেন আছে, তারপরে তুমি সেই পোর্টে নক করে বাকি তথ্যগুলো বের করে নিয়ে আসো। ঠিক আছে, তো যখন আপনি দুটো করতে যাবেন তখন আমি ফায়ারওয়াল ব্লক করে দেবে। বাট আপনি কম্পিউটারকে বলে দিলেন আমি জানি সব পোর্ট ওপেন আছে, তুমি জাস্ট পোর্টটাকেই জাস্ট নক করো আর তার উত্তরটা নিয়ে আসো, তখন আপনার ফায়ারওয়ালের ডিরেকশন আপনি এড়াতে পারবেন। বুঝতে বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে এখানে আর কি ওয়ে কি আমাদের ছিল যে বোঝার জন্য, আর কোনো ওয়ে কি আছে? ধর এ এ ডাব্লিউপি স্ক্যান কাজ করতেছে না, তাহলে আমি ম্যানুয়াল ভাবে কি চেক করতে পারবো? ম্যানুয়ালি আর কি আগে যেভাবে আমরা যে ল্যাব গুলা সলভ করছি ওইভাবে চেক করতে হবে নাকি? কিছুই করা লাগবে না ভাই, এখানে জাস্ট 3-4টা মারেন ভুলভাল, দেখেন আপনারা কি আচরণ করে। ওইটাই তো সফটওয়্যার করতেছিল তাই না এতক্ষণ ধরে, তাই না? এই যে কাজটা আমি করলাম এখন, এই কাজটাই তো সফটওয়্যার করতেছিল ন্যানো সেকেন্ডে, তাই না? তা আপনি 4 থেকে 5টা মারেন এভাবে, দেখেন ও আপনার কি দেখায়। সফটওয়্যার তো ভাই ইউজার নেম ঠিক রেখে শুধু পাসওয়ার্ডে বুট ফোর্স হ্যাঁ, করছে তা আপনি, দুইটা। হ্যাঁ, আপনার আপনার ফায়ারওয়াল যা আটকানো থাকে সব জায়গায় আটকাবে, সমস্যা নেই। তাহলে আপনাকে লজিক বুঝলেন যে ইউজার নেম ঠিক থাকার পরেও যদি আপনার ভিন্ন হয়ে পরে যদি আটকাই দেয়, তাহলে ইউজার নেম ঠিক থাকলে পরে আপনি একটা অ্যাটাক চালান, অর্থাৎ অ্যাটাক বলতে কি, ইউজার নেম ঠিক রাখেন পরে পাসওয়ার্ডটা দেখেন, তখন কি বিহেভিয়ার দেখে দেখেন। 4 থেকে 5টা যদি আপনি এভাবে করেন, দেখবেন যে ফায়ারওয়াল যদি আপনাকে আটকায় দেয় তাহলে আপনার বুটফোর্স অ্যাটাক চলবে না এখানে। আরেকটা ব্যাপার আছে, যদি কখনো দেখেন এখানে ক্যাপচার আছে তাহলে ব্লুপ্রেস এটা কোনো অবস্থায় চলবে না। ক্যাপচার থাকে না 2 আর 3 যোগ করলে কত হয়, অথবা কোনো একটা সংখ্যা মিলানোর জন্য, তাই না? তখন আপনার মনে রাখতে হবে যে সাইটে আমার প্লাগইন দেওয়া আছে, ওই প্লাগইন নিয়ে এবার আপনার স্টাডি করতে হবে, 2 আর 2 যোগ করলে 4 হয়, ওই কতগুলো প্লাগইন আছে, 4টা প্লাগইন পাবেন আপনি ওয়ার্ডপ্রেসে যে এগুলো ফিল্টারিং করে। এবার ওই প্লাগইনে যখন আপনি স্টাডি করবেন তখন ওই প্লাগইনের ভার্সন অনুযায়ী আপনি এবার অ্যাটাক চালালে আপনি কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? সব থেকে বেশি তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই হ্যাক হয় হ্যাঁ, যতটুকু জানি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু 100% সিকিউর করা সম্ভব হয়, যেহেতু ওটা বাই ডিফল্টে করা থাকে, তো তা কেউ আর এটা চেঞ্জ করতে চায় না। যেমন আপনার যদি রেডিমেড একটা পান, স্যুপ সেট, স্যুপ পান, তাই না, আপনি কি আর রান্না করতে যাবেন? আপনি দেখবেন না স্যুপের মধ্যে আসলে কি মশলা দিছে, আপনি জাস্ট আনলেন গরম করলেন খেয়ে ফেললেন, তাই না? আর বাড়ি যদি তৈরি করতে চান তাহলে আপনার কিন্তু এটা ফিল্টারিং থাকবে, ঝাল লবণ কতটুকু দেবেন, ভালো কোনো কিছু দিচ্ছেন কিনা এটা। তা আমরা যখন রেডিমেড সিএমএসটা পাই তখন আমরা কি করি, ওই ব্যাক এন্ডের যে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে সেইগুলো আমরা ওই বাই ডিফল্ট যে যা থাকে তাই আমরা ব্যবহার করা শুরু করি। আর এই ভুলটা সবচেয়ে বেশি করে ডেভেলপাররা আর আছে সিস্টেম ইঞ্জিনিয়াররা, তখন ধরা খেয়ে যায় তারা, বুঝা গেছে? তাদের ভুল আছে, আমাদের হাতে এসে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে আমরা একটু লগ ইন করি ওই যে এটা। তাহলে এই আলোচনাগুলো কি বুঝতে পারছেন? কার কোনো কোশ্চেন আছে যে আমরা যে আলোচনাগুলো করলাম পরস্পর পরস্পর বোঝার জন্য বা শেখার জন্য, যে কখন কোন ঘটনা ঘটলে কি করতে হবে আর কি করে আমরা ম্যানুয়ালি বুঝবো। দেখেন এখানে ম্যানুয়ালিও দেখানো হচ্ছে, অটোমেশনটাও দেখানো হচ্ছে, যাতে আপনার একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখা যেতে পারে। ঠিক আছে? আল্লাহ। এখন কথা হচ্ছে এই ওয়ার্ডপ্রেস সাইট যখন আপনার সামনে আসবে তখন ওয়ার্ডপ্রেস সাইটে কিন্তু একটা কমন একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি, আপনি প্রথমে একটু খেয়াল করেন, আপনি যে ইউজার হিসেবে লগ ইন করছেন, তাই না, আপনি কতটুকু প্রিভিলেজ পান এইটা আপনার খেয়াল রাখতে হবে। আপনি যদি এখানে ক্লিক দেন, দেওয়ার পরে যদি আপনি ভিউ এডিট মাই প্রোফাইলে যান,
আপনার রোলটা কি, এটা আপনাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আপনি এখানে আপনার রোলটা কি, আর আছে আপনি আহ, কি হিসেবে আছেন, ঠিক আছে? দেখেন, ডিসপ্লে নেম, এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটর, এই আছে সেশন পাসওয়ার্ড, আপনারটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, সব ঠিকঠাক আছে। এবার দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার ডিসপ্লে, তাই না? এখন কথা হচ্ছে আপনার রোলটা বুঝতে গেলে আমরা এখানে সহজ করে বুঝতে পারি। এটা হচ্ছে, দেখি, এই যে পোস্ট আছে, পোস্টের ভিতরে যাই দেখেন আপনি অনেক বেশি কিছু করতে পারতেছেন, আপনার একটা গন্ডি আছে, ঠিক আছে? এখানে আসেন, এটা হচ্ছে এই যে আপনার পোস্ট, আর এটা তার পোস্ট, ঠিক আছে? এই দেখেন অথর কে, ঠিক আছে? সব কিছু এখানে সব ঠিকঠাক আছে। আপনি এবার যদি আপনার টুলসে যান, টুলস আপনি কিন্তু কিছু পান নাই, ঠিক আছে? কারণ আপনি যে ইউজার, আপনার প্রিভিলেজটা হচ্ছে একজন সাবস্ক্রাইবার লেভেলের, অর্থাৎ আপনি না আছে সিস্টেমের অ্যাডমিন, না আছে এই যে ওয়ার্ডপ্রেস যে থিমটা যে তৈরি করা হয়েছে তার যে অ্যাডমিন প্রিভিলেজটা আছে সেটা কিন্তু আপনার কাছে নাই, ঠিক আছে? সুতরাং এই যে ওয়েবসাইটটা আমি আসলাম বা এই যে লগ ইন করলাম, এই লগ ইন করে কিন্তু আমি এখান থেকে কোনো সেল আপলোড করা বা কোনো একটা কিছু এডিট করা বা কোনো কিছু করতে পারছি না, জাস্ট আমি তৈরি করতে পারতেছি, ঠিক আছে, আমার মতো করে একটা পোস্ট। এখন কথা হচ্ছে আমরা পোস্টে যদি যাই, আবার একটু যাই কল পোস্টে, কল পোস্টে যাই যদি আমরা একটা জিনিস খেয়াল করি, দেখেন এটা ড্রাফট, তাই না? ড্রাফটের ভিতরে অনেক সময় কি থাকে যে আমরা যে ভিউতে চাই, ড্রাফট পড়াটা কেন জরুরি? অনেক সময় কি হবে যে সে আমরা ড্রাফট মেসেজে অনেক সময় আমরা কিন্তু করি, অনেকে কিন্তু ফাইল ঢোকানোর জন্য রিসাইকেল বিনে ফাইলটাকে, আমি অনেকে দেখছি যে রিসাইকেল বিনে ফাইলটা ডিলিট করে অবস্থায় রেখে দিয়েছে, যখন দরকার হয় আবার সে রিসাইকেল বিনতে রেজিস্টোর করে আবার ডিলিট করে ফেলে রেখে দেয়। তাই ড্রাফট হচ্ছে এরকম যে আমি এটা পাবলিশ করতে চাচ্ছি না, থাক এটা এইভাবে ড্রাফট থাকুক, আমি যখন লগ ইন করলাম তখন আমি জিনিসটা দেখতে পারবো, পাবলিশ করলে সবাই দেখতে পারবে, ড্রাফট থাকলে শুধু আমি একা দেখতে পাচ্ছি। এই জন্য ড্রাফটটাও কিন্তু আমাদের চেক করতে হয়, ড্রাফটের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমার এখানে আছে কিনা বা থাকছে কিনা। তাহলে আর কি করতে পারি আমরা? আমরা আর তো কোনো ফায়দা পাচ্ছি না, তাই না? আমরা সেখানে না কোনো ডিরেক্টরি এই করতে পারতেছি, না কোনো কিছু করতে পারতেছি। তাহলে আমরা এখন কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ওয়েট, এটা আসুক। দেখেন, আমরা এই যে এখানে কিন্তু ভার্সনটা আছে, তাই না? কারো কি কোনো আইডিয়া আছে এবার আমরা কি করতে পারি? তা নাহলে কিন্তু আমি আইডিয়া দেবো। ভার্সন এক্সপ্লয়েট আছে কিনা ওটা দেখতে পারি। এই তো কি ট্যালেন্ট, হ্যাঁ। যখন দেখবেন আপনার কোনো দৌড় খোলা পাচ্ছে না, তাই না, তখন আপনি কি করবেন, ওই যে ওয়ার্ডপ্রেস ভার্সনটা পাইছিলেন, এই যে আউট অফ, এই বলা হয়েছিল না যে আমরা কোথায় দেখছিলাম মনে আছে, এই যে ভার্সনটা আউট অফ ডেট, তাই না? তাহলে মানে হচ্ছে আমরা এখন খুঁজতে পারি যে এর কোনো এক্সপ্লয়েট আছে কিনা। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এক্সপ্লয়েট, আমরা জানি যে এক্সপ্লয়েটে খোঁজার ক্ষেত্রে যদি আমরা র্যাপিড 7 পেয়ে যাই, তাই না, তা সেটা হচ্ছে আর লাগে না। র্যাপিড 7 পাওয়া মানে হচ্ছে মেটা এক্সপ্লয়েটে কাজ করবে, ফ্রেমওয়ার্কে কাজ করবে, সুতরাং অতি সহজে আমরা পাবো। আর এক্সপ্লয়েট বিডি কিন্তু তাই, এই এক্সপ্লয়েট বিডির যত এক্সপ্লয়েট সব কিন্তু মেটা এক্সপ্লয়েটে আছে, ফ্রেমওয়ার্কে আছে, আমরা দেখছিলাম কিন্তু সার্চ করে করে। দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল, পাইথনের মাধ্যমে এটা ম্যানুয়ালভাবে করা যাবে, যে এইভাবে করে যদি আমরা পাইথনের এটা ওই করি, দেখেন এখানে বলছে আইপি অ্যাড্রেস, পোর্ট 80, ইউজার নেম পাসওয়ার্ড এবং ওয়ার্ডপ্রেস থিমের নামটা, ঠিক আছে, দিলে কি করবে ও অটোমেটিক সেখানে একটা আমার জন্য আপনার, আমরা আমরা তো মূল কাজটাই করিনি, আমরা একটু প্রথমে পড়ে আসি এটা আসলে কি, এক্সপ্লয়েটটা কি, সেটা হচ্ছে ইমেজ
ইমেজ রিমোট কোড এক্সিকিউশন, তার মানে হচ্ছে ইমেজের মাধ্যমে রিমোট কোড এক্সিকিউট করতে পারবো। এটা ভয়াবহ একটা ব্যাপার। এসে ডাব্লিউপি অ্যাপস বা এটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য পিএসপি প্ল্যাটফর্ম সব আমাদের সাথে মিট করে। এই দেখেন এখানে সে প্রোগ্রামিংটা লেখা আছে, আপনি চাইলে আপনার মতো এডিট করতে পারবেন। তাহলে এটাও কিন্তু কাজ হবে, ঠিক আছে। এটা যদি কখনো মেটাএক্সপ্লয়েট আপনার না থাকে, ফ্রেমওয়ার্কটা না থাকে, এই ফ্রেমওয়ার্কটা যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে এমএসএফ কনসোল, তাহলে আপনি এই পাইথনের ব্যবহার করেও কিন্তু এই কাজটা করতে পারবেন সিপিসি অন দেওয়া, ঠিক আছে। তো যেহেতু ক্লাস টাইম অলরেডি অনেক বেশি পার হয়ে গেছে, সেজন্য আমরা ম্যানুয়াল এক্সপ্লয়েটটা না করে একটা অটোমেশন সিস্টেমে যেতে চাচ্ছি। আমরা ম্যানুয়ালটা আপনারা একটু করবেন, করে যদি কোনো প্রবলেম ফেস করেন এটা নিয়ে অবশ্যই গ্রুপে মেসেজ দেবেন, আমি রিপ্লাই করব এবং আমি জিনিসটা জানার চেষ্টা করব সে কি ভুলের কারণে আপনার চেষ্টা হয় না। তাহলে আমরা এমএসএফ কনসোলে আসি। এমএসএফ কনসোলে এসে আমরা সার্চ করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ক্রপ ইমেজ শেল। তাহলে আমরা কোনো কথা না করে আমরা এমএসএফ কনসোলে আসি। প্রচুর কাশি, এত কাশি তো ভালো না। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অতি সহজে আমরা সার্চ করব, সার্চ এসইএআরসি সার্চ সার্চ করব হচ্ছে আপনার যে আমরা যেটা দেখছিলাম ওয়ার্ডপ্রেস হচ্ছে ক্রপ, এটা লিখে সার্চ করলে এবার চলে আসার কথা। হ্যাঁ চলে আসছে। তা দেখেন এইটাই আছে, এটা কিন্তু আমরা সে দেখছিলাম এই যে ক্রপ ইমেজ শেল আপলোড। আমরা ইউজ লিখে 0, তার মানে হচ্ছে আমরা সরি 0 আমরা প্রেস করলাম। ওকে, এখন কথা হচ্ছে আমরা সবসময় কি করব, শো অপশন, আমরা শো অপশনস এটা ব্যবহার করব। শো অপশনস তাহলে কি কি অপশন আছে, কোনগুলো রিকোয়ার্ড, ঠিক আছে, সেগুলো মিট করার চেষ্টা করব। দেখেন পাসওয়ার্ডটা রিকোয়ার্ড, আর হোস্ট রিকোয়ার্ড, তারপরে হচ্ছে কি আমাদের পোর্ট ঠিক আছে, ঠিক আছে, অনেক কিছু এখানে ঠিকঠাক আছে। এখন কথা হচ্ছে আমরা এক্সপ্লয়েট যখন দিতে যাব বা যখন আমরা এক্সপ্লয়েট ট্রাই করব, তখন আমরা পাসওয়ার্ডটা তো আমরা জানি, বা এখানে দেখেন এল হোস্ট, এল পোর্ট, এগুলো সব তো আমাদের জানা আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে একটা করে সেট করি। তো সেট আমরা প্রথমে সেট করব কোনটা, পাসওয়ার্ডটা। ওকে, তা কপি করলাম, সেট পাসওয়ার্ড পেস্ট করলাম, করার পরে পাসওয়ার্ডটা আমাদের কি ছিল, পাসওয়ার্ড আমরা পাইছিলাম হচ্ছে এটা। ওকে, তারপরে দেখেন সেট কি করতে হবে, আর হোস্ট, তাই তো। তাহলে আমরা আর হোস্ট দিলাম। আর হোস্টটা কোনটা, আমার যে অ্যাড্রেসটা পাইছিলাম, ঠিক আছে, সেইটাতে আর হোস্ট, তাই না। তাহলে আমরা কোন অ্যাড্রেসটা দিব, এটা দিব, আমরা এই যে টিসিএম এটা দিব, নাকি আছে আইপি অ্যাড্রেস দিব, তাই না। এটার কনফিউশন ব্যাপার, কোনো কনফিউশন নেই, আপনি আইপি অ্যাড্রেসও দিতে পারেন, নো প্রবলেম। আইপি অ্যাড্রেস দিলে কাজ না হলে কি করবেন আপনি, আপনি অবশ্যই ডোমেইন নেমটা দিয়ে দেবেন। ওকে, এরপর আর কি থাকতেছে আমাদের, ইউজার নেমটা মনে হয় দেওয়া লাগবে, ইউজার নেমটা, হ্যাঁ ইয়েস। তাহলে আমরা সেটা করি, সেট ইউজার নেম, সেট ইউজার নেমে যে আমরা যে ইউজার নেমটা ছিল, যে ইউজার নেমের এগেইনস্টে পাসওয়ার্ডটা পাইছি সেটা দিব, আমরা কিন্তু পরেরটা দিব না, যেটা পাইনি এখান থেকে কপি করি জাস্ট। পেস্ট। ওকে, তাহলে আমরা আবার একটু দেখে আসি শো অপশনস যে আসলে সব ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা।
যে সব ঠিকঠাক আছে, আর হোস্ট পি হোস্ট সব কিছু ঠিকঠাক আছে, ওকে ডান। এখন যেটা হচ্ছে সেটা দেখি আমরা একটু রান করে দেখি রান হয় কিনা, কোনো ভুল আছে কিনা দেখে আসি। না, আমাদের পেলোডটা অ্যাক্টিভ হয়ে গেছে, অথরাইজ উইথ ওয়ার্ডপ্রেস, সব ঠিকঠাক আছে। ওকে, ইমেজ আপলোড কমপ্লিট করতে পারছে। ইমেজ আপলোডিং, আপলোড পেলোড, ইমেজ আপলোডিং, অর্থাৎ আমাদের মনে হচ্ছে যে সব ঠিকঠাকভাবে কাজ করছে। এখন আমরা একটু ওয়েট করি যে মিটারপেটার শেল না আসা পর্যন্ত, কারণ আমাদের একটা শেল লাগবে, মিটারপেটার শেল। ইমেজ আপলোড ঠিক হয়েছে, হ্যাঁ ওকে, ইনক্লুডেড ইনটু দ্য থিম, থিমের ভিতরে ইনক্লুড করছে। দেখা যাক কি হয়। এখন পেলোডটার স্টেজ, পেলোডটাকে পাঠাই দেওয়ার কথা, ঠিক আছে। আমরা জানি পেলোড দুই প্রকার, স্টেজ আর নন স্টেজ। এটা কোন 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 পেলোড যদি জিজ্ঞেস করি বলতে পারবেন? স্টেজ না নন স্টেজ? স্টেজ পেলোড কাকে বলে, কারো কোনো আইডিয়া আছে? ওকে, ভাগে মানে কয়েক পার্টে বাড়ানো হয়, নন স্টেজ একসাথে টোটালটা। হুম, ঠিক আছে। স্টেজ নন স্টেজ মোটামুটি একটু বুঝলেই হচ্ছে। আমার অ্যাটেম্প টু ক্লিয়ার আপ ফাইলস, দেখা যাক এত দেরি লাগবে কেন। আচ্ছা ওকে, যেহেতু এটা তো আমার লোকাল সার্ভার না, এটা হচ্ছে রিমোট সার্ভার আর একজনের, এটা দেখা যাক কি হয়। এক্সপ্লয়েট কমপ্লিট বাট নো সেশন, এটা তার মানে হচ্ছে কাহিনীতে একটা ঘটে গেছে। কাহিনী ঘটে গেছে হচ্ছে এই দেখেন সেশন পার হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন, এই যে 1 ঘন্টায় অ্যাড করে নিই, তার নাহলে কি বিপদ। হ্যাঁ, এই যে 1 ঘন্টা অ্যাড করে নিলাম, দেখেন প্রায় শেষ হয়ে গেছিল, যে তার নাহলে কিন্তু ঝামেলা বেঁধে যাচ্ছিল। ওকে, আমরা একটু আবার একটু চেষ্টা করে দেখি। আল্লাহ। ট্রাই করতেছে, দেখা যাক কি হয়। এবার যদি না হয় তাহলে সব বন্ধ করে অন করতে হবে না। এটা হচ্ছে রিয়েল সার্ভারে যদি কখনো কাজ করতে চান, অনেক সময় এই ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে আপনার, যে কাজ হচ্ছে হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, দেখেন সেল নিতে পারে না। তার মানে হচ্ছে এখানে আর আমার সব পেলোডগুলো সব ঠিক আছে, এক্সপ্লোর বাট নো সেশন ওয়াজ ক্রিয়েটেড। ওকে, নো প্রবলেম। আমি মেশিনটাকে টার্মিনেট করে দিলাম। ওকে, নতুন করে মেশিন শুরু করলাম। আর নতুন করে মেশিন শুরু করলে এখানে আমার আইপি চেঞ্জ হয়ে যাবে। অনেক সময় কি হয়, ম্যাশিংয়ের ঝামেলার কারণে আপনার অনেক সময় সেশন তৈরি হবে না, তাই এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ওটা আপনি 1 থেকে 2 বার ট্রাই করবেন, পরে পরে দেখবেন যে না ঝামেলা হচ্ছে, ফুল সব বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে নতুন করে শুরু করবেন, দেখবেন প্রবলেম সলিউশন হয়ে যাচ্ছে। বাট যে প্রবলেম জায়গায় বেঁধে যায়, ওর পরে যদি আপনি চেষ্টা করেন না কেন, আপনার টাইম ওয়েস্ট হবে, ওটা নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। সেই জন্য বুদ্ধিমানের কাজটা হচ্ছে মেশিনটা, বিশেষ করে এই ট্রাই হ্যাক করে যে মেশিনগুলো আছে, ফ্রি মেশিন যেগুলো আছে, মাঝে মাঝে প্রবলেমগুলো করে, আর মেশিনটাকে টার্মিনেট করে দেবেন, দিয়ে আপনার নতুন করে আবার যখন তৈরি করবেন তখন দেখবেন সব ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমরা এখনো সেই এক্সপ্লয়েট করতে পারলাম না, এরপর আমরা রুট অ্যাক্সেসটা নেব কিভাবে,
তো মেলা টাইম হয়ে যাচ্ছে তো, 1 ঘন্টা 25 মিনিট হয়ে যাওয়ার মতন অবস্থা। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। ওকে, নতুন আইপি কিন্তু আমাদের এটা, ঠিক আছে। তো যেহেতু নতুন আইপি, আমরা নতুন আইপিকে নতুনভাবে ট্রিট করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে ব্যাক ব্যাক আমরা নতুন করে আবার ব্যাক করি, এক্সিট। ওকে, ক্লিয়ার। তারপর আমরা নতুন করে আবার এটা শুরু করি। ওকে, আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, সার্চ করি ইউজ 0, শো অপশনস। আমরা প্রথমে হচ্ছে সেট করব ইউজার নেম, পাসওয়ার্ড আছে এইটা। তারপরে হচ্ছে আমাদের ইউজার নেম হচ্ছে এইটা। এবার কথা হচ্ছে যখন আমাদের হোস্ট নেমটা আসবে তখন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা একটা আমাদের এক্সট্রা সতর্কতার জন্য এটা না করলে হচ্ছে, ঠিক আছে। তারপর আমরা এটা একটু করে দিই, বি হোস্ট। বি হোস্টটা হচ্ছে কি আপনার যে ওয়েব অ্যাড্রেসটা আছে ওইটা আছে বি হোস্ট। তো দেখি এটা না হলেও কাজ করে। তা যদি কখনো মনে হয় যে না আপনার একটু ঝামেলা সৃষ্টি করতেছে, তখন আপনি কি করলেন, এক্সট্রা সতর্কতার জন্য আপনি এই কাজগুলোটা করে নিতে পারেন। এই যে ভি হোস্ট, এটা কপি। টার্গেট ইউআরআই যেটা আছে ওইখানে স্ল্যাশ দেয়, এটা মানে কি রুট? হ্যাঁ, ওটা হচ্ছে আপনার, আপনার খেয়াল করে দেখেন যে আমরা যে ওয়েবসাইটে গেছি না, এটা এটা কিন্তু আমাদের যদি আমরা কেটে দিই, এই যে আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা পাইছি, এটা কিন্তু আমরা, ও আচ্ছা, কেটে দিলে তো কাজ হবে না। কেন হবে না বলেন তো, কেউ কি বলতে পারবেন কেন হবে না? আইপি চেঞ্জ হইছে। ভেরি গুড, কি ট্যালেন্ট। তাই আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এসইউ, আরে আল্লাহ, এসইউ এসইউ কালি। আমরা ওই যে মনে আছে কোন কমান্ড দিয়েছিলাম, মনে আছে? ইকো, আমরা আগে ন্যানো করে ফেলি। ন্যানো যেহেতু আমাদের আগে একটা আছে, ন্যানো ন্যানো ইটিসি স্ল্যাশ স্পেস। খেয়াল করে দেখেন এখানে মূলত আমার আইপিটা চেঞ্জ হবে, ঠিক আছে। আমরা এখন ইকো করিনি কারণ একই ডোমেনের নাম তো হয়ে যাচ্ছে আমাদের। কেন করিনি বুঝতে তো পারতেছেন না, বুঝতে পারলে বলবেন যে আসলে এটা আমি কেন করছি। আমি কিন্তু বুঝতেছি যে আপনারা বুঝতেছেন তাই। আচ্ছা, এবার আমরা এখানে আসি। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা যে ওয়ার্ডপ্রেস সাইটটা কিন্তু আমরা ডিরেক্ট রুটে পাইছি, আমরা কিন্তু এইভাবে কোথাও যে পাই নাই কিন্তু। যেমন নেভিগেশন, মনে আছে নেভিগেশন করছিলাম, নেভিগেট, যে এটা ব্ল্যাক পার্লের স্ল্যাশ দিয়ে নেভিগেট লেখা লাগছিল না, তার মানে নেভিগেট কিন্তু স্ল্যাশ লিখে নেভিগেটের ফোল্ডারের মধ্যে, কিন্তু এখানে কিন্তু ডাইরেক্ট রুটের মধ্যে আছে, ঠিক আছে। যার কারণে ওখানে ওই জিনিসটা দেওয়া লাগবে, ওইটা আমাদের অলরেডি করে দেওয়া আছে, দেখেন টার্গেট ইউআরএল, বুঝছেন? জি ভাই, বুঝছি। ওকে, তাহলে এবার সব যদি ঠিক থাকে তাহলে রান করে দেখি। হয়ে যা হয়ে যা, খুল যা সিম সিম, সিসিন ফাক, কোনো কিছু কাজ হচ্ছে না। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।
তাহলে একটা হ্যাকিং বা এটা কিন্তু সহজ কোনো কিছু না, ঠিক কিনা ভাই? ওই যে আমরা মুভিতে দেখি কিবোর্ড এক দুই ক্লিক দিয়েছে, কোটি কোটি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে, তাই না? ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে তার জন্য কিন্তু কয়েক বছর ধরে, কয়েক মাস ধরে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আগায় এটা। তাই মিথ আর আছে হ্যাকিং দুটো আলাদাই ব্যাপার, টাইম দিতে হবে সাইবার সিকিউরিটির বিষয়ে। তাহলে দেখবেন আস্তে আস্তে করে এখান থেকে ইথিক্যালভাবে অনেক কিছু করা সম্ভব, জবের ক্ষেত্রে বিশেষ করে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ভাই ওটা হতে হতে আমি একটু ওষুধটা খেয়ে নিই, ঠিক আছে? টাইম হয়ে গেছে তো, জাস্ট। আচ্ছা, ওষুধ খাওয়া লাগলো না। ওষুধ খাওয়ার আগে যেন কেমন যেন একটা ব্যাপার ঘটে গেল, এটা কেন কাজ করতেছে না দেখি। শো অপশনস, ওয়ার্ডপ্রেস টার্গেট তো ওয়ার্ডপ্রেসে আছে, সব ঠিক আছে। আমার পোর্ট লিসেনিং করতেছে, মেটাবেটা শেল, রিভার্স টিসিপি, পিএসপি, মেটাবেটা নিয়ে আসবে। পাসওয়ার্ড ঠিক আছে, সব ট্যাব ঠিক আছে। তাহলে আমি তো কোনো তথ্য গ্যাপ রাখি নাই, তাহলে এটা কাজ করবে না কেন? আপনাদের কারো কোনো আইডিয়া আছে কেন কাজ করতেছে না? আমি কিন্তু এই মুহূর্তে বুঝতে পারতেছি না কেন কাজ করতেছে না। এই ধরনের প্রবলেম কিন্তু কখনো পড়িনি। ভাই আজকে একটু ছাড়া দিলে হয় না? দাঁড়ান, তাই তো, তাও তো ভালো। দেখি এবার না হলে ধরে আছে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো। আচ্ছা, ম্যানুয়ালটা কি ট্রাই করে দেখবো একবার নাকি? বুঝতেছি অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে না। আচ্ছা, এটা না হলে আমরা এই পর্যন্ত রেখে দেবো, ঠিক আছে? আচ্ছা, হয় নাই, হ্যাঁ, আমরা এই পর্যন্ত রেখে দেবো। নেক্সট ক্লাসে আমরা এটা সলিউশন করে বাকিটা দেখি করবো। ক্লাস তো ভাই 2 ঘন্টা না, 2 এখনো ঘন্টা, আধা ঘন্টা আছে। আধা ঘন্টা আছে না? এই তো, ঠিক আছে ভাই। চ্যাট জিপিটি তো এটা আসলে একটা বিব্রতকর পরিবেশ। এটা কেন, কেমনে কি বুঝতেছি না। পেলোড সব ঠিকঠাক আছে, ওদের কোথাও কোনো ভুল দেখাচ্ছে না, কিন্তু সেশন নিতে পারতেছে না। দিছি, একদমই কাজে লাগে, দেখা যাক কি বলে ও। ভাইয়া ভেনিসিয়াই দেন, একদম সবকিছু করে দিবে। উম,
করে দিল ঠিক আছে ভাই, কিন্তু একটু বোঝার তো দরকার আছে। ওই বোঝার জন্যই তো একটু আসছে এই যে টেলনেট। ভাই রে, এই দেখছো একটুখানির জন্য ভাই আসলে আমরাই ভুল করছি ফায়ারওয়াল ভাই। ফায়ারওয়াল ফায়ারওয়াল না ভাই, কি ভুল করছি ভাই, কে বলতে পারবেন? ফায়ারওয়াল ব্লকটা 444 পোর্টে মনে হয় কিছু একটা। না ভাই, আমি একটু পড়ে কি বুঝতে পারলাম, তাৎক্ষণিক কি বুঝে ফেললাম কোনো, ভাই কোনো কিছু আইডিয়া? ভাই রে, আমার এয়ারপোর্ট তো এটা না, আমার এয়ারপোর্ট তো হচ্ছে তো এইটা, ভিপিএন কানেক্ট যেটা আছে সেইটাই। ওহো, এটা খেয়াল করে না। এই তো বললাম না, যদি আমি আইএফ কনফিগ দিই, এইটাই তো আমার এয়ারপোর্ট, এইটা তো আমার এয়ারপোর্ট না, এটা তো আমার রাউটারের থেকে আইপি আছে ইন্টারনেট, আর টানেলের সাথে আমার ট্রাই হ্যাক জড়িত না। তা আমি তো ট্রাই হ্যাক রুম হ্যাঁ, সলভ এইটাই করতেছি হবে। তো। বললাম না ভাই, যে আসলে মায়ের খাওয়ার কোনো বয়স নেই, শিক্ষার কোনো শেষ নেই। হুম, এবার দেখি কোনে যায়। ও কিন্তু বারবার বলতেছে আমারে, নোটিফাই করতেছে এক্সপার্ট কমপ্লিট বাট নো সেশন ওয়াজ ক্রিয়েটেড, তার মানে হচ্ছে ও কিন্তু রিভার্স কোনো কানেকশন নিতে পারতেছে না। এটা জায়গাতে বারবার পড়তেছে বাট কিন্তু বুঝতেছি না যে কাহিনী কি। কাহিনীটা হচ্ছে ওই যে ও তো লিসেনিং পোর্ট তৈরি করে ফেলছে ওই রিভার্সেল, কিন্তু ও যে আমার পোর্টে কানেক্ট হবে ওই পোর্টটা তো ওই আইপিটাই তো চিনতে পারতেছে না ও। কারণ আইপিটা তো আমার লোকাল ইসের আইপি, কিন্তু হবে তো হচ্ছে আমার টানেলিং করছে যেটা ভিপিএন এর যেটা আইপি সেই আইপিটা আর হোস্ট। ভাই বুঝছেন, এই দেখেন স্টেজ পেলোড কমপ্লিট, আস্তে 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 করে দেখবেন এবার ইনশাল্লাহ হয়ে যাবে। কি ব্যাপার, অ্যাটেম্পটিং টু ক্লিয়ার আ ফাইল। ট্রাই একটা বলতেছে ভাই রে আর আপলোড করিস না এক্সপ্লয়েট, তোরা তো শুরু করেছিস। এই দেখেন ক্লোজ কিন্তু ডেড হয়ে গেছে। হ্যাঁ, কেন ডেড হয়েছে, রিজন ডেড। আর এটা ই করছে, সেশন ক্লোজড। হুম, 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 হুম। আচ্ছা, কাহিনীটা খুব ভাই সিম্পল। টাইম গেছে কেন নাকি আবার? না, এটা খুব সিম্পল, ও মাল্টিপল ভাবে আপলোড করছে তো, মাল্টিপল ই নিয়ে ফেলছে। আমি যেটা করতে হবে মেশিনটাকে আউট করে দিতে হবে, ওই মেশিনে আর এক্সপ্লয়েট দিলে কাজ হবে না। আমাদের একটা ভুলের কারণে প্রচুর পরিমাণ এক্সপ্লয়েট ওর মধ্যে আপলোড হয়ে গেছে এবং প্রত্যেকটা সেশন তৈরি করে বসে আছে। হ্যাঁ, যার কারণে সেশন ব্যাক করতে যে ঝামেলা হয়ে যাচ্ছে। তা আমরা এখান থেকে বেরিয়ে আসার জন্য ওইটাই জাস্ট এইটুকু, একটা ওইটা একটা ভুল মানে সারা জীবনের কান্না সেই অবস্থা। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু আমি ব্লগ করার সময় কেন পড়িনি সেটার বড় করছে। সেই প্রবলেমটা আসলে এটা ইউনিক একটা প্রবলেম পাইলাম, তবে ধরতে পারছি যে এটা কাটা উঠতে পারছি, এটা বড় ব্যাপার। ওকে, আমরা এখন একটু আমাদের প্রতি সেকেন্ডের দাম আছে, এটা এটা বুঝতে পারতেছে না, এটা আসলে আমার কাছে সিনেমিনি খেলতেছে। ওকে, তাহলে আমাকে নতুন করে আবার নেওয়াতে যেতে হবে
এখান থেকে যে যে আইপিটা পাবো সেটাকে আবার এখানে বসাতে হবে। ওকে, পাইলাম আইপি। তাহলে প্রথমে হচ্ছে এখানে বসাই, তারপর হচ্ছে এখানে বসালাম পেস্ট, 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 পেস্ট করার পরে কন্ট্রোল এক্স ওয়াই। ওকে, তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এল হোস্ট ঠিক থাকবে, আর হোস্টটা চেঞ্জ হয়ে যাবে। পেস্ট, 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 পেস্ট। ওকে, দেখি এবার কি হয়। ভূমিকম্প হয়েছে কিন্তু আজকে, হ্যাঁ আমি কিন্তু নড়ে উঠছি, কিন্তু আমি মনে হচ্ছে যে আমি মনে হয় নড়ে উঠছি, তা না। ভূমিকম্প হয়েছে কিন্তু, হ্যাঁ আমি ভাবছিলাম আমি মনে হয় নড়ে উঠছি, কিন্তু তা না, আসলে ভূমিকম্প হয়েছে। আমার সময় মনে হলো যে আমি কেমন নড়ে নড়ে উঠতেছে। বাংলাদেশে ভূমিকম্প হতেই আছে। আচ্ছা ঠিক আছে, দেখি কি হয়। এরপর এরপর যদি ই না হয়, মেটাবেস সেশন না পাই, তো সব ভূমিকম্প দোষ। ভূমিকম্প এসে সব সার্ভার নড়ে দিয়ে গেছে, যার কারণে সব নড়ে গেছে। আপনারা একটু একটু প্র্যাকটিস করেন আমার সঙ্গে, নাকি আছে পরে এসে ভিডিও দেখে প্র্যাকটিস করার চেষ্টা করেন? রফিক ভাই, আমি পরে ভিডিও দেখে প্র্যাকটিস করি। সবার কি রুম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে? প্রিভিয়াস যে যে রুমগুলো কমপ্লিট হয়েছিল না রফিক ভাই? হ্যাঁ, এই সেশন পাইছি, বুঝলেন, সাকসেস। তাহলে ভূমিকম্প দোষ না, দোষ আমাকে। এই মিটার প্রেজেন্টেশন পাওয়া মানে বুঝতে হবে যে আপনি একেবারে শাহেনশাহ, রাজা, বিল গেটস, ঠিক আছে, যাই মনে করেন তাই হবে, নো প্রবলেম। তা প্রথমে দেখে আসি আমরা কোথায় আছি, পিডাব্লিউডি। ওকে, তাহলে আমরা একটু দেখি হোমের ভিতরে যে যেতে পারি কিনা। ওকে, এলএস যে দেখি কি আছে হোমের ভিতরে। দেখেন এই যে যে ইউজারটা ছিল সেখানে আছে। ওকে, সিডি লিখে দেখি আমরা বি জয়েল না এটার ভিতরে যেতে পারি কিনা। গেলাম, এলএস দেখি। দেখেন এখানে ওই দেখেন আমাদের একটা লেখা ছিল এখানে, ইউজার ডট টেক্সট কোথায় ছিল, সেটা হচ্ছে আমরা যদি ট্রাই হ্যাকমিতে যাই, তো দেখেন এখানে লেখা ছিল ইউজার টেক্সট, ঠিক আছে, এই যে, আর এটা রুট টেক্সট, দুটো ফ্ল্যাগ বের করতে হবে, ঠিক আছে। আর এটা আমি কোথায় খুঁজে পাইছি, ঠিক আছে, এটা ইউজার টেক্সটটা। তা আমরা প্রথম ইউজার টেক্সটটা কোথায় খুঁজে পাইছি ওই কোশ্চেনের এটা দেখে আসি পাই কিনা। এটা হচ্ছে দেখেন এই যে হোম, এর মধ্যে কপি করলাম, দেখে আসি ও চেক করে কি বলে, কি কয় কারেক্ট না কেন। ও নো, কারেক্ট না, কেন কারেক্ট না? ভাই কারেক্ট না কেন রে, আরেক বিপদ নয়, এটা কারেক্ট হওয়ার কত কথা। আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, আমরা যদি খেয়াল করে দেখি লেখা আছে ফরম্যাট হোম ইউজার টেক্সট ফাউন্ড। তো ইউজার টেক্সট আমি এখানে আচ্ছা, প্রথমে একটু ক্যাট করে নিই। আল্লাহ, খেয়াল করে দেখেন ওখানে কিন্তু কোনো টোকেন বা কোনো কিছু রাখে নাই, তার মানে এটা যে আমার ইউজার তার কিন্তু না। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা ভুল ডিরেক্টরির মধ্যে আছি, যার কারণে কিন্তু আমরা ভাইয়া কিছু পাই না। ওটার পরে এক্সিকিউট পারমিশন নাই। না, এক্সিকিউট পারমিশন তা না, ব্যাপারটা হচ্ছে এই যে ইউজারটা আমরা বের করছি এটা মূলত আমাদের ইউজার না, ঠিক আছে? এটা না, এটা না, এটা তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা র্যাবিট হোল। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের আরো একটু স্ট্রংলি ভাবতে হবে, স্ট্রংলি ভেবে দেখতে হবে যে কোথায় কে আছে বা কেমনে কে আছে, এ আছে ব্যাপার। আমি বলতে পারলাম? ওকে, তাহলে আমরা একটু ধাপটা চেঞ্জ করে ফেলতে হবে। আমরা হচ্ছে এটা কি করা যায় এখন পরবর্তী যে ধাপটা আছে, আমরা একটা কাজ করি, আমরা মেটাডেটা থেকে না হয়ে এটা শেলে কনভার্ট হয়ে যায়, ওকে, শেল। তো মেটাডেটার কাজ করতে আমারও অসুবিধা হয়, ঠিক আছে? আমরা শেলে কনভার্ট হওয়ার পর আমরা এখানে একটু বিন ব্যাশ, আমাদের যে বিন ব্যাশ শেলটা আছে, আমরা যেটা চিরচারিত দেখে অভ্যস্ত ইন্টারেক্টিভ যে বিন ব্যাশ শেলটা আছে, আমরা সেটাই নিয়ে আসি। ওকে, এবার মনে করেন যে আমরা একটু বুঝতে পারলাম যে এলএস করে আমরা একটু আমাদের চিরচারিত যে ব্যাপারটা আছে এটা দেখি। আচ্ছা, এখন তো কথা হচ্ছে যেহেতু আমরা একটা র্যাপিড হোলের ভিতরে পড়ে গেছি, র্যাপিড হোল কিন্তু বলতেছে যে এই ইউজারটা না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এর পারমিশনটা কি আছে, আমরা যেহেতু ডাব্লিউ ডাটা পারমিশন আছে, তাই না? তার মানে এর পারমিশন দিয়ে আমার কোনো লাভ নাই, যদি কোনো ইউজার পাইতাম এটা তো সিস্টেমের এইটা, সুতরাং এটার কোনো পারমিশন পাবো না। তাহলে আমরা এখন কি করতে পারি? আচ্ছা, আমরা যেটা করতে পারি, আমরা দেখতে পারি কোনো এসইউআইডি ফাইন্ড করে পাই কিনা, ঠিক আছে? তাহলে ফাইন্ড রুট থেকে টাইপ ফাইল, তারপরে আমরা ফাইলের নেমটা দিলাম। ফাইল নেমটা দেওয়ার দরকার নেই, আমি চাচ্ছি যে সব ফাইলের প্রেম মানে পারমিশন দেওয়া আছে এসইউআইডি, তাই তো? এস, আর যদি কোনো ভুল বা রং কোনো কিছু পাওয়া যায় সেটাকে আমি বললাম যে তুমি হচ্ছে এটাকে ফেলে দাও যে নালের মধ্যে, যাতে এটা না প্রদর্শিত হয়। এটা দেখি আমরা এই কমনটা ব্যবহার করে কোনো এসইউআইডি খুঁজে পাই কিনা। তাও মনে হচ্ছে আমাদের এখন একটা ওয়ে আছে, আর কোনো ওয়ে কিন্তু নাই। আমরা এখানে শেল নিয়েছি, সব কিছু করছি, তাহলে এখান থেকে আমাদের মূলত এসইউআইডি খোঁজা ছাড়া আর কোনো ওয়ে কিন্তু গতি কিন্তু আমরা পাচ্ছি না। তা এখন এটা কিন্তু গাইতে গাইতে গাইনের মতন অবস্থা, কারণ আপনি এইগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে কমন, ঠিক আছে? আনকমনটা কোনটা বা কি দেখি। ভাই আপনার মাইকটা বন্ধ। আসসালামু আলাইকুম। ওরে ভাই, আমি তাহলে এতক্ষণ থেকে কি বকে যাচ্ছি? হ্যাঁ, সরি। এতক্ষণ কোনো ভয়েসই আসে নাই। আরে ভাই, সরি ভাই, এটা তো আমি তো বলতেছি মানে বলেই যাচ্ছি। ইস, সরি। আচ্ছা ভাই, ব্যাপারটা হচ্ছে আমরা এই যে ইউজারটা পাইছিলাম, এই যে ইউজার, ঠিক আছে? এই ইউজার টেস্ট এটা হচ্ছে র্যাবিট হোল, ঠিক আছে? অর্থাৎ এইটা এই যে ইউজারটা এটা হচ্ছে জাস্ট আমাদের একটা টোপ, এটা কিন্তু সঠিক না। হ্যাঁ, তা যেহেতু আমি মেটাটাকে আমরা বেশি কন্ট্রোল করতে পারি না, সেজন্য শেলে কনভার্ট করলাম, করার পরে আমাদের চিরচারিত যে বিন ব্যাশ শেল ইন্টারেক্টিভ যে শেলটা আছে সেটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার যে কাজটা হচ্ছে, আমি যেহেতু আমি কিন্তু ডাব্লিউ ডাটা, আমি কিন্তু এসিওয়াইডি লিখে যে হাইপেন এল দিলে আমি কিন্তু কিছু পাবো না, কারণ এটা তো আমাদের এটা জানে যে ইউজার হচ্ছে 100-র উপরে 1000 উপরে থাকে,
তাহলে ইউজার আমার দরকার, এগুলো তো জাস্ট একটা সিস্টেম ইউজার হিসেবে থাকে, এদের পারমিশন কিন্তু বেশি থাকে না, এই জন্য আমার এখানে কোনো লাভ নাই। সেজন্য আমি যেটা করতে যাচ্ছি এখন, আমি খুঁজতে যাচ্ছি যে দেখি কোনো একটা বাইনারি ফাইলের এসইউআইডি দেওয়া আছে কিনা। যদি এসইউআইডি দেওয়া থাকে আমরা ওই বাইনারি ফাইলটাকে একটু মিস ইউজ করব, ঠিক আছে। সেই জন্য মূলত আমরা এখন এসইউআইডি খুঁজছি। কিভাবে খুঁজছি? ফাইন্ড করো, রুট থেকে ফাইন্ড করো, টাইপটা হচ্ছে ফাইল, যার পারমিশন থাকবে এই যে ইউজারের এসইউআইডি মানে এস পারমিশন। আর যদি কোনো ভুল কোনো আউটপুট পাই সেটাকে ডেভ নালের ভিতরে ফেলে দেবে, মানে আমার এখানে দেখাবে না, আর যেগুলো সঠিক সেগুলো দেখাবে। তা এখন সে কিন্তু আমাকে অনেকগুলো ফাইল খুলে এনে দিচ্ছে বা করছে, ঠিক আছে, দেখাই দিচ্ছে এখানে। তা এখন এই ফাইলগুলো দেখানোর পরে এইগুলো কিন্তু গাইতে গাইতে গাইনের মতো এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে কাজ করতে করতে, যে এটা সম্ভব না। শুধুমাত্র যেটা অ্যাবনর্মাল, যেটা থাকার কথা না, এই ধরনের কোনো একটা ফাইল যদি থাকে সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইগুলো কোর টোর এগুলো কিন্তু ইউজার বিন এগুলো হচ্ছে কমন ব্যাপার, ঠিক আছে, এসইউআইডি এগুলোর কমন ব্যাপার। কিন্তু আনকমন ব্যাপারটা যদি হয়, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই চেকার নামে যে একটা এস বিন মানে আছে শেয়ার বিন, এই চেকার নামে যেটা আছে দেখেন, সবাই বিন 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 বিন, ঠিক আছে, কোর বিন, কিন্তু এই কিন্তু ব্যাপারটা কি ঢুকে গেছে এস বিনের মধ্যে একটা আছে, তাই না? তো এটা কিন্তু একটা সফটওয়্যার ইনস্টলের জন্য পিপিডি। এটার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বাইরের এস বিন যেটা আছে ডিরেক্টলি ইউজার এস বিন, তার মধ্যে চেকার নামের একটা প্রোগ্রামে দেখতে পাচ্ছি। তা আমরা কি করব, এই প্রোগ্রামটা একটু এক্সিকিউট করার ট্রাই করবো, আসলে প্রোগ্রামটা কি কাজ করে। তা আমরা ডট লিখে আমরা যদি ওই পাথটাকে যদি এখানে পেস্ট করে দিই, সরি পাই নাই। কেন পাই নাই? কারণ যে আমরা ডিরেক্টরির মধ্যে যেটা আছে সেই ডিরেক্টরির মধ্যে না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাই ব্যাকে আসি। ওকে, এলএস আমরা দেখে আসি কোথায় আছে। আচ্ছা, এখান থেকে যদি আমি এটা এক্সিকিউট করি অ্যারো আসবে না, কারণ ইন্টারেক্টিভ শেল ঠিক আছে, বাট বাকিটা নাই, পারমিশন মানে এনভায়রনমেন্ট সেট করা নেই। পেস্ট করলাম, করার পর আমি এইটা দিলাম, দেখেন এটা কিন্তু একটা বাইনারি ফাইল এক্সিকিউট হয়েছে, লিখেছে নট অ্যান অ্যাডমিন, তার মানে কি আমি অ্যাডমিন না। তার মানে হচ্ছে এইটা একটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই বাইনারি ফাইলটা এক্সিকিউট করলে সে একটা কিছু ঘটনা ঘটাচ্ছে এটা। তা অনেক সময় কি হয় যে এই বাইনারি ফাইলটা আসলে আচরণটা কি, তার আসলে মেটা ট্যাগটা কি, আর সে কি করতে চাচ্ছে, বা এর অন্তর্নিহিত কি কথা আছে, তাই না? তো এটা কিন্তু আমরা পড়তে পারি, এটা হচ্ছে ফরেন্সিক টাইপের মতো। তা এইটা পড়ার জন্য যেটা হচ্ছে আমাদের একটা কমান্ড আছে, ঠিক আছে, সেটা ব্যবহার করলে কিন্তু আমরা জিনিসটা পেয়ে যাই। তার আগে আমরা একটু দেখে আসি এই ফাইলটা আসলে পারমিশনটা লেভেলটা কেমন। তাহলে আমরা এলএস দিয়ে যদি আমরা এই ফাইলটাকে পেস্ট করে দিই এল দিই, এল এল না, সরি 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 আমি তো ভুল করছি, হাইপেন এল, ঠিক আছে। খেয়াল করে দেখেন এই যে এসইউআইডি পারমিশন আছে। এখন কথা হচ্ছে রিড রাইট এক্সিকিউট, দেখেন আদার্স এক্সিকিউট করার ক্ষমতা এখানে আছে। হ্যাঁ, কার ক্ষমতা আছে? আদারকে এক্সিকিউট করার ক্ষমতা আছে। তার মানে যার কোনো আদার এক্সিকিউট করার ক্ষমতা আছে বিধায় কিন্তু আমরা এটাকে এইটা রান করতে পারছি, এই যে রান, ঠিক আছে। তা না থাকলে এই জায়গায় যদি এক্সিকিউট করার ক্ষমতা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এটাকে এক্সিকিউট করতে পারতাম না, আমাদের ভুল দেখাতো। তাহলে আমরা ফাইল পারমিশন দেখে কিন্তু বুঝে যাচ্ছি যে আসলে আমরা এর থেকে কি ধরনের আচরণ পাইতে পারি। এখন কথা হচ্ছে এই যে চেকার, এই যে বাইনারিটা, এর আসলে বিহেভিয়ার্সটা আমি কিভাবে দেখব। তো বিহেভিয়ার্সে দেখার জন্য আমাদের অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে একটা হচ্ছে এল ট্রেস মানে হচ্ছে এল ট্রেস সাথে আর একটা কিন্তু ট্রেস আছে, সেটা হচ্ছে আপনাদের এস ট্রেস এল ট্রেস, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। সিস্টেম ট্রেস আছে, আর এল ট্রেস আছে লাইব্রেরি ট্রেস। লাইব্রেরি ট্রেস মাধ্যমে কি হয় যে আমরা দেখতে পারি এই যে বাইনারি ফাইলটা আসলে কোন কোন লাইব্রেরি কোন কোন পাথ এক্সিকিউট করতে যাচ্ছে, তাহলে আমরা একটা আইডিয়া পাই ওইটা নিয়ে। তা আমরা কথা না বাড়াই আমরা এল ট্রেসটা একটু দেখি। এল টিআরএ সি ট্রেস, হ্যাঁ এল ট্রেস লেখার পর আমি এই বাইনারি ফাইলটাকে একটু কপি করে এখানে বসাই দিলাম, দিয়ে দেখি ইন্টারপ্রেস করে দেখি কি বলে। দেখেন এল ট্রেস করার পরে দেখেন বলা হয়েছে এল ট্রেস করছে সেট গেট এনভায়রনমেন্ট অ্যাডমিন, ঠিক আছে। তার মানে হচ্ছে এনভায়রনমেন্ট থেকে অ্যাডমিনটা নিয়ে এসে যদি নাল হয়, ঠিক আছে,
তার মানে হচ্ছে যদি 0 হয় তাহলে সে অ্যাডমিন হিসেবে, যদি অর্থাৎ গেট এনভায়রনমেন্ট অ্যাডমিনের মান যদি 0 হয় তাহলে সে বলবে যে তাহলে সে একটা কোড এক্সিকিউট করবে, ঠিক আছে, আর যদি না হয় তাহলে করবে না। এই ধরনের ব্যাপার কিন্তু এখানে আছে। সুতরাং আমরা কিন্তু একটা আইডিয়া পাইলাম যে প্রোগ্রামটা আসলে কি করতে যাচ্ছে। তা আমরা যেটা করব দেখেন, এইখানে ভুলটা কিন্তু এখানে, এই যে এই জায়গাটায়, ঠিক আছে, যে গেট এনভায়রনমেন্ট। তাই গেট এনভায়রনমেন্ট ব্যাপারটা হচ্ছে এনভায়রনমেন্টের এইটার ভ্যালু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তাই এটা ভ্যালু চেঞ্জ করার জন্য আমাদের সহজ একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট হচ্ছে একটা মারাত্মক একটা কমান্ড, যার মাধ্যমে আমরা মানে লিনাক্সের এনভায়রনমেন্টে কোনো একটা ভেরিয়েবলের মান অ্যাসাইন করে দিতে পারি। তো দেখেন অ্যাডমিন লিখে আমি বলে দিলাম এটার মান 0, ঠিক আছে, নাল বলছে 0 করে দিলাম। আচ্ছা, এক্সপোর্ট বানানটা কি ভুল গেছে? এক্সপোর্ট, এক্সপোর্ট বানানটা কি ভুল? এক্সপোর্ট বানানটা ঠিক হয় নাই, ও আচ্ছা, বানানটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। আমি একটু এই যে বেশি ভুল করে ফেলতেছি। এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন, তারপর আমরা 0 লিখলাম, ঠিক আছে, ওকে। আনডিফাইন্ড এক্সপোর্ট ব্যাশ এটা সমান সমান 0, ওকে। তার মানে হচ্ছে এখানে একটা ভুল দেখাইছে, ঠিক আছে, এক্সপোর্ট, 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 মার্কার কোনো বয়স নেই, ভুলের কোনো শেষ নেই, তার মানে হচ্ছে স্পেস হবে না, ওকে। তাহলে দেখেন এক্সপোর্ট অ্যাডমিন 0, তার মানে হচ্ছে আমরা অ্যাডমিনের মানটাকে এনভায়রনমেন্টে সেট করে নিলাম। নেওয়ার পর এইটা যতক্ষণ পর্যন্ত টার্মিনাল ক্লোজ না করব বা ওর যে এনভায়রনমেন্ট যতক্ষণ পর্যন্ত আমাদের সেশনটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্সপোর্ট করে নিল অ্যাডমিন মান 0। তাই যদি হয় তাহলে এবার আমরা এই চেকারটাকে একটু অ্যাক্টিভ করে দেখি কি আসে। মানে ওইটাকে আমরা এবার কি করব, লঞ্চ করব, মানে এক্সিকিউট করব। কারণ এক্সিকিউট করব কারণ যেহেতু আমি এক্সপোর্ট অ্যাডমিন 0 বানাই দিছি, সে বলতে যাচ্ছে যদি গেট এনভায়রনমেন্টে অ্যাডমিন মান নাল হয় তাহলে সে একটা কাহিনী ঘটাবে, তা না হলে এটা লিখবে, ঠিক আছে। তা যেহেতু আমরা মান অন করে দিছি, 0 করে দিছি, দেখা যাক কি হয়। এবার খেয়াল করে দেখেন, বলতে খুব মজার একটা ব্যাপার, সে কিন্তু আর লিখে নেই যে নট এ অ্যাডমিন, এবারে সে বলতেছে ইয়েস আমি অ্যাডমিন। এখন অ্যাডমিন হয়েছে এসইউআইডি, অ্যাডমিন হয়ে গেল, এটা বিশাল ব্যাপার না? তা দেখে আমি একটা এলএস কমান্ড ব্যবহার করে দেখি, হ্যাঁ এই টার্মিনালের মধ্যে কাজ করতেছে। তাহলে আমি যদি আইডি ব্যবহার করে দেখি, দেখেন আমি রুট, তার মানে এসইউআইডি কাজ করতেছে। তাকে আমরা বাইপাস করলাম, জাস্ট ছোট একটা ভুল, সে গেট এনভায়রনমেন্ট থেকে অ্যাডমিনের মানটা নিচ্ছে। আমরা কি করছি যে এক্সপোর্টের মধ্যে গেট অ্যাডমিনের মানটা চেঞ্জ করে দিলে ওই বাইনারি ফাইলটা ধরে নিল যে অ্যাডমিন মান 0, সুতরাং সে এবার ইউজার আইডি হিসেবে আমার 0 হিসেবে কাউন্ট করতেছে, ওকে। এটা ছিল আমাদের এখানকার এক্সপ্লয়েট। এখন যেহেতু এটা হয়েছে, আমাদের কিন্তু র্যাবিট হলে পাঠাই দিয়েছিল, তাই না, ইউজারের জন্য। তা আমরা ওই র্যাবিট হলে যাবো না, না যে কি করব, আমরা ফাইন্ড কমান্ড ব্যবহার করব, করে টাইপ লিখবো। আমরা এবার কম্পিউটারকে কাজে লাগাবো, নেম, ফাইল নেম যার নাম আছে ইউজার ডট টিএক্সটি, ফাইলটাকে খুঁজবো ডট টিএক্সটি। খোঁজার পর যদি না পাই বা ভুল টুল যদি পাই তাহলে আমি বলবো যে একই সিস্টেমে ডেবনালের ভিতরে পাঠিয়ে দিলাম, দেখি কোথায় ইউজার টেক্স আর পাই। এখানে কিন্তু আমরা স্ল্যাশ বা কোনো কিছু ডট ব্যবহার করিনি, তার মানে কিন্তু ও সাম্প্রতিক ডিরেক্টরি থেকে খোঁজার চেষ্টা করবে। তো দেখুক, ও খুঁজুক, যেখান থেকে পারে ওটাই নিয়ে দিক। আমার কি টাইমটা বাদ গেল নাকি আবার? কত দেখি, 1 ঘন্টা পড়াইনি, মহা মুসিবতে পড়তে হবে না। ভাইয়া মাথা ঘুরতেছে। মাথা ঘুরতেছে তাই না? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, এইটা হয়ে গেছে মনে হয়, যে ইউজারটা পাইলে রুট অ্যাক্সেস নিয়ে ফেলছি, তার মানে ইউজার আর রুট দুটোই পাবো। তা দেখে যাক ও কমান্ডটা কতটুকু এক্সিকিউট করে। না, আরে জ্বালা, শেল
বিন ব্যাশ ব্যাশ বিন ব্যাশ, যেদিন ভুল হয় সেদিন ভুল হতেই থাকে রে ভাই, এই আছে ব্যাপার। আমরা এবার এখান থেকে সেই সিউইটি পারমিশনটা ফাইন্ড করব। স্পোর্ট অ্যাডমিন 0 তারপরে হচ্ছে আমরা ওই ফাইলটাকে এডিট করি, এটা হচ্ছে ডট ইউএসআর হিসবিন, তাই না? হিসবিন চেকার 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 বানান কি ভুল আছে? চেকার বানানটা তো আগে লিখতে থাকি, ভুলগুলো বলে দেবেন। চেকার, ওকে ঠিক আছে। আইডি অ্যাডমিন হয়েছে, ফাইন্ড রুট থেকে ফাইন্ড করো, তারপরে হচ্ছে আমরা রুট থেকে ফাইন্ড করব টাইপ, কি চাচ্ছে ফাইল টাইপ, তাই তো? টাইপ টিআইপি টাইপ, সরি হাইপেন টিআইপি টাইপ, তারপরে হচ্ছে এফ ফাইল নেম হাইপেন নেম, মানে নেম হচ্ছে ইউজার ডট টিএক্সটি টেক্সট, যদি ভুল কিছু পাই তাহলে স্ল্যাশ ডেভ নাল নাল। আচ্ছা ঠিক আছে, পাইছে। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এখানে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম, তাই না? তাহলে আমরা এটা নিয়ে একটু চেষ্টা করব, ওইটা। তো দেখে আমরা এটা কপি করলাম, কপি সেশন ট্রাই হ্যাকমিতে যাই, যে আমরা প্রথমে এটা দেখি হয় কিনা। দেখেন এটা হয়েছে, হ্যাঁ এটাই সঠিক। হ্যাঁ, তাহলে এবার কথা হচ্ছে ইউজারটা একটু দেখে আসি ওই টেক্সটের মধ্যে কি ফাইল আছে। আমরা হয়ে গেল সেটা, টার্মিনাল। আমরা এবার ক্যাট করে দেখি, ক্যাট, আমরা এই ইউজারটাকে একটু ক্যাট করে দেখি, কপি পেস্ট, দেখে আসি। দেখেন এখানে কিন্তু আমরা সেই ফাইলটা পেয়ে গেছি, অর্থাৎ ফ্ল্যাগটা পেয়ে গেছি। কপি করলাম, ট্রাই হ্যাকমিতে গেলাম, ট্রাই হ্যাকমিতে যে আমরা হচ্ছে কপি যে টেক্সটের মধ্যে কি পাইছি এটা দিলাম, চেক করে দেখি। দেখেন পয়েন্ট পাইছি, পার্সেন্টেজ চলে আসছে, কত পার্সেন্টেজ হয়েছে, প্রোগ্রেস কত পার্সেন্টেজ, 33% হয়েছে, এগুলো সব সঠিক কারেক্ট হয়েছে। তাহলে এবার রুটটা খুঁজে দেখি, যেহেতু আমার রুট প্রিভিলেজ, তাই না? আর হোয়াট ইজ, এটা দেখেন হোয়াট ওয়াজ ইউজ, ওয়ার্ডপ্রেস দেখি, PRESS ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। তারপর অর্ডার ভার্সন কত ছিল? 5.0, এটা তো আমরা জানি যে উত্তরগুলো জানি, 5.0, ওকে 5.0। তাই কার্ডটা তো নিকো আসছে, আমরা মনে হয় কেউ জন্য একটা অন করে রাখছি। এবার রুটের ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু ওই একই কাউন্ট ব্যবহার করি, আমরা এটাকে জাস্ট কপি করলাম, কপি করলে কাজ হবে না, আমরা ডাইরেক্ট লিখতে হবে ফাইন্ড স্ল্যাশ রুট, রুট থেকে তুমি দেখো টাইপটা হচ্ছে ফাইল, তার নামটা হচ্ছে রুট, রুট ডট টিএক্সটি, ওইটা তুমি খুঁজে বের করো, আর খুঁজের পরে না পাইলে যা হয়, ভুল কিছু দেখানোর দরকার নেই, শুধু সঠিকটাই দেখাও, দেখা যাক কী হয়। দেখেন রুট পেয়ে গেছি, তাই না? তাহলে ক্যাট করি, ক্যাট করার পর আমরা ওই যে কি আছে এর মধ্যে একটু দেখে আসি। তার ভিতরে একটা ফ্ল্যাগ পেয়ে গেছি, আমরা ওই ফ্ল্যাগটা কপি করি, কপি করার পর আমরা রুট ফ্ল্যাগের এখানে পেস্ট করে দেখি যে কী হয়। দেখেন রুটটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আরও কিছু ঝামেলা এখানে আছে, ঠিক আছে? কি ঝামেলা আছে দেখেন, পরবর্তী স্টেজে যাই, টাস্ক 2, টাস্ক 2তে যাই বলতেছে যে কিছুই না, কনসোলেশন চেক করলাম, দেখেন রুম কমপ্লিট, আমি আছে একটা পয়েন্ট পেয়ে গেছি 150 পয়েন্ট, এ আছে ব্যাপার। গো টু ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে যাই, আমার এখানে পয়েন্ট যুক্ত হয়েছে, প্রোফাইলে বা কোনো কিছু দিলে লামসাম দেখবেন যেখানে পয়েন্ট যুক্ত হয়ে যে আমি 80% লোকের মধ্যে পড়ে গেছি, এই ব্যাপার। দেখেন কয়টা রুম সলভ করছি এটা, ওকে।
তাহলে এইটা ছিল আমাদের ব্যাপার স্যাপার, ঠিক আছে। তাহলে আজকে আর না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই কষ্ট করে দেখলেন। ভাই আজকে এটা একটু দিয়েন, হ্যাঁ, ইউটিউবে লিংকটা দিয়ে দেন। ওকে ওকে, ঠিক আছে ভাই, আপলোড দিয়ে দেবে, আর স্বপ্ন ভাই দিয়ে দেয়, মূলত গ্রুপে দিয়ে দেবে, ঠিক আছে, নো প্রবলেম ভাই। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আজকে ব্লগ মোকাবেলা করার জন্য, সহায়তা করার জন্য ধন্যবাদ ভাই। নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।